নমস্কার। আপনারা দেখছেন এখন সায়নের সঙ্গে ফেসবুক লাইভে হাওড়া জেলার সবথেকে বড় ইতিহাস চর্চার ফেসবুক গ্রুপ হাওড়ার ইতিবৃত্ততে সায়নের সঙ্গে ফেসবুক লাইভে হাওড়া জেলার ইতিহাস চর্চা পর্ব ২৪। আমরা বেশ কিছু দিন পরে মানে বেশ কয়েক মাস পরে আরো একবার এই লাইভ অনুষ্ঠানে এসেছি। জানি মাঝে অনেকটা দিন চলে গেছে। আমরা আমাদের নানা রকম সমস্যার কারণে রেগুলার এই ফেসবুক লাইভের অনুষ্ঠান আমরা করতে পারিনি। তার জন্যে আমরা ক্ষমা প্রার্থী। আমরা আগামী দিনে চেষ্টা করব যে নিয়মিত আমরা ফেসবুক লাইভের এই অনুষ্ঠান করতে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়ে কথা দিয়েছিলাম, আমাদের যে পোস্টার ছিল আপনারা প্রত্যেকেই জানেন। যারা অনুষ্ঠান দেখছেন বা যারা আমাদের এই গ্রুপকে ফলো করেন তারা প্রত্যেকেই জানেন যে আজকে আমরা ফেসবুক লাইভের এই অনুষ্ঠানে আমরা এমন একজন মানুষকে নিয়ে আজকে স্মৃতিচারণা করব। এমন একজন মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলবো, তার সম্পর্কে জানবো। সেই মানুষটা আমাদের হাওড়ার মানুষ, আমাদের বড় কাছের মানুষ ছিলেন। গত ৭ই ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান ঘুমের মধ্যেই। তো সেই মানুষটি আপনারা প্রত্যেকেই জানেন। তিনি হাওড়ার গর্ব, গোটা বাংলার গর্ব এবং অন্যতম ও শ্রেষ্ঠ একজন ছড়াকার মাননীয় ভবানী প্রসাদ মজুমদার মহাশয়, যাকে আমরা হারিয়েছি কয়েকদিন আগেই। আমরা তাঁর স্মৃতিতে, তাঁর স্মৃতিচারণায় তাকে স্মরণ করে আজকের এই ফেসবুক লাইভে হাওড়া জেলার যে ইতিহাস চর্চা, সেই আলোচনায় আমরা আজকে যাব। আমরা আলাদা করে আজকে কোনো বিশেষ কোনো মানুষকে বক্তব্যর জন্যে বা আলোচনার জন্যে রাখিনি। তার একটাই কারণ যে বহু মানুষ আছেন যারা তাকে নিয়ে তাদের স্মৃতিতে যে সমস্ত কথা বা স্মৃতিচারণা সেগুলো তারা করতে চান, করবেন। তাই আমরা আলাদা করে কাউকে রাখিনি আমাদের তালিকায়। আমরা এক এক করে বেশ কিছু মানুষজনকে আপনাদের সামনে আনবো, আলোচনা করবো এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, দেখবেন, তারাও তাদের মতামত, তাদের চিন্তা ভাবনা এবং তাদের যদি সরাসরি কোনো স্মৃতি থাকে, সেই স্মৃতিচারণা আপনারা করবেন। আমরা সবাই মিলে কিছুক্ষণ একটু আলোচনার মধ্যে দিয়ে তাকে স্মরণ করার মধ্যে দিয়ে এবং তার যে সৃষ্টি, তার যে ছড়া, সেই ছড়ার মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করব। তো আসুন আমরা প্রথমেই আজকের এই আলোচনা শুরু করার জন্যে আমি ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে ফেসবুক লাইভে যিনি সবসময় থাকেন, সে আমাদের সকলের প্রিয় মাননীয় বিশিষ্ট হাওড়া গবেষক মাননীয় সুকান্ত বাবুকে আমরা আমাদের এই আলোচনায় ডেকে নিচ্ছি। সুকান্ত বাবু, নমস্কার। আপনার কথা শোনা যাচ্ছে না। আমি মিউট আছে। নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার। সেই সঙ্গে আমি ডেকে নেব, আমরা একবারে সকলকেই ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে যারা আছেন। আমরা ডেকে নিচ্ছি আমাদের এই হাওড়ার অন্যতম বিশিষ্ট শিল্পী এবং বিশিষ্ট বাচিক শিল্পী ২ দম্পতি, জহর বাবু এবং মহুয়া দেবীকে আমরা আমাদের আলোচনায় ডেকে নেব। সেই সঙ্গে আমরা ডেকে নেব প্রণব কুমার বসু মহাশয়কে। আমরা সকলকেই একসাথে আমাদের এই লাইভ অনুষ্ঠানে ডেকে দাস। আমরা সকলকে একসাথে ডেকে নিচ্ছি। সকলকে একসাথে নমস্কার জানাচ্ছি। আশা করছি আমার কথা প্রত্যেকেই শুনতে পাচ্ছেন। আমি সুকান্ত বাবুকে অনুরোধ করছি, মানে হাওড়ার বুক থেকে আর এক সন্তান ছেড়ে চলে গেল। একজন কৃতি সন্তান বলা যায়, যিনি বাংলার মানে ছড়া চর্চার যে ইতিহাস, সেই ইতিহাসে সত্যি একজন অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার হিসাবে নিশ্চয়ই থেকে যাবেন। তো সেই রকম একজন মানুষ আমরা কিছুদিন আগেই আর এক আমাদের সাহিত্যিক ষষ্ঠীপদ মুখোপাধ্যায়, তার আগেই আমরা চট্টোপাধ্যায় এবং তার আগে আমরা আমাদের নারায়ণ দেবনাথ মহাশয়কে হারিয়েছি। তো সেই ধারায় যেন আরো একজন আমাদের বড় প্রিয় সাহিত্যিক তিনি চলে গেলেন। তো কি বলবেন স্যার?
হ্যাঁ, এটা তো আমাদের কাছে খুব বড় ক্ষতি। বিশেষ করে আমাদের মানে ব্যক্তি জাতীয় ক্ষতি তো বটেই, আমাদের ব্যক্তিগত ক্ষতিও বটে। কারণ গৌরীবাবুর সঙ্গে আমাদের দীর্ঘ পরিচয়, দীর্ঘ নানান জায়গায় নানান অনুষ্ঠানে দেখা হতো। আর একদম ব্যক্তিগত সূত্রে একটা খুব ভালো সম্পর্ক ছিল। এখানে যারা আছে, জহর আছে, মহুয়া আছে এবং প্রণবদা আছেন। প্রণবদা একটা কবিতার বই করে লিখেছিলেন, তো আমার মনে আছে ভবানীবাবু তার মুখপত্র মানে ভূমিকাটা লিখে দিয়েছিলেন। আর আমাদের সকলের সঙ্গেই ভবানীবাবুর খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের সকলের সঙ্গে বললে ভুল হবে, ভবানীবাবু আসলে প্রত্যেকের কাছেই খুব প্রিয় মানুষ ছিলেন। মানে ওনার দরজা সবার জন্যই খোলা থাকতো সবসময়। এটা আমি তো দীর্ঘদিন ওনার সঙ্গে পরিচিত, যদিও আহ, সেই সন্দেশের দিনের সময়টা নয়, অতটা নয়, আমার বয়স অতটা হয়নি। কিন্তু মোটামুটি 2000 সালের পর থেকে আমাদের সঙ্গে ভবানীবাবুর খুব ভালো একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। বহুবার ওনার বাড়িতে গেছি আমরা। জহরকে আমি বলবো, আমার শরীর ভালো না খুব একটা, জহরকে আমি বলবো যে সেই দিনগুলোর কথা বলতে, আমাদের সেই সুখের দিনগুলো। গেলে এটা আমার মনে আছে যে উনি গল্প করতেন খুব সুন্দর, এবং ওনার মুখে ছড়া শুনতে খুব ভালো লাগতো। সেটা মহুয়া বলতে পারো, মহুয়া খুব ভালো ছড়া পড়ে। তো আমি জহরকে অনুরোধ করবো যে সে আমাদের স্মৃতিগুলো একটুখানি দাঁড়িয়ে নিতে। জহর আর মহুয়াকে বলবো মাঝে মাঝে একটু করে ঘনঘোর দু একটা ছড়া আমাদের শোনার। আমি প্রথমে বলি একটা ছড়া দিয়ে শুরু হোক। হ্যাঁ, নিশ্চয়ই। ও যেহেতু ওর আবৃত্তি স্কুল আছে, হ্যাঁ, বাচ্চাদের নিশ্চয়ই। আবৃত্তি শেখান, ভবানীবাবুর প্রচুর কবিতা মানে শেখানো হয় প্রতি বছরই। বাচ্চারা অনেক কবিতা শেখে যেটা ভবানীবাবুর হুম। লেখা, এবং তার মধ্যে একটি কবিতা যেটা খুবই জনপ্রিয়, মানে বাচ্চারা প্রায় আবৃত্তি করে বা নানান জায়গায় বলে, সেই একটা কবিতা ঐতিহাসিক রত্না। সেটা আগে আচ্ছা। শুনে নি, তাহলে হুম। মনে হয় আমাদেরও এই ঘটনাটা আজকে স্মৃতিচারণাটা একটা ঐতিহাসিক ঠিক ব্যাপার ঠিক হয়ে যায়। ঠিক। ঠিক আছে। ওনাকে নিয়ে তো কেউ কিছু করেননি, আমরাই প্রথম হুম। স্মৃতিচারণ। আমি মহুয়াকে বলি যে ওটা একবার আবৃত্তি করতে, পাঠ করতে, তারপর ওনার সম্বন্ধে আমি কিছু বলবো। ঠিক আছে। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারে গামা পাধা নিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্টিনি। ছোটরা যখন ইতিহাস পড়ে, আমি যেহেতু ছোটদের শিক্ষক দিন যাবত, হুম। এই নাম এইগুলো যে কিভাবে পাঠায়, সব তালগোল পাকিয়ে যায়। এটা উনি যে এত সুন্দরভাবে লিখেছিলেন এবং সেই তালগোল পাকানোর ব্যাপারটাই এই কবিতার মধ্যে কিন্তু প্রকাশ পেয়েছে। তো ছোটদের নিয়ে তিনি যে এত কিছু লিখেছেন, এত লেখা, মানে তো সেটা পুরো রচনাবলী হবে কিনা জানি না। ওনার সঙ্গে এই ব্যাপারে কাকুদা আমি কথা বলেছি বহুবার। ওনার নিজেরই সংগ্রহে সব কবিতা এরকম নেই, এটা বলতে যে কত লিখেছি, কত যে আসে তাকেই লিখে দিই, সব কি আর আছে, মানে লিখে রাখা আছে সব জায়গায়। তা ওনার এটা যদি কেউ করতে পারেন, এটা বিরাট একটা জিনিস হবে। কারণ প্রতি বছর আহ, বাংলায় যত শারদীয়া পত্রিকা বেরোয় বাংলা ভাষায়, ওনার কাছেই আমি এটা 2016-17 নাগাদ একবার, আমাদের তো পত্রিকায় প্রতিবারই তিনি লিখতেন এবং আসতেন এতে, তা একবার বলেছিলেন যে যটা পত্রিকা বেরোয় প্রায় সবেতেই আমার লেখা থাকে। তা শেষের দিকে আরো তো বেশি হয়ে গেছিল যে সব সব পত্রিকাতেই থাকতো। তা আমাদের সঙ্গে কান্তদা যেরকম বললেন, সুকান্ত বাবু, যে আলাপ পরিচয়টা এমনি ছিল, কবি হিসাবে কবিতা পড়তাম, কবিতা। তবে সত্যি কথা, অনেক আগে আমার জানা ছিল না উনি এত কাছে থাকেন, আমাদের একদম কাছেরই মানুষ একদম। যাওয়ার পর তো আরো কাছের মানুষ হয়ে গেলেন, কিন্তু অবস্থানগত ভাবে তিনি যে খুব কাছেই থাকতেন
যেটা জানতাম না সেটা কান্তদার কাছ থেকে জানতে পেরেছি। আর এরা যেহেতু আমার স্ত্রী বা তার বান্ধবীরা তো আবৃত্তি চর্চা বহুদিন থেকে করেন এই স্কুল কলেজের টাইম, ফলে ওনার কাছে যাতায়াত ছিল। নানান সময় ওনার কাছে নানান প্রয়োজনে যাওয়া হয়েছে এবং তার কোনো অবাধ্যতা এই আসতো, তাকেই তিনি নিয়ে বসাতেন, তার সঙ্গে কথা বলতেন। সালে আমরা একটা প্রদর্শনী করার আয়োজন করি, সেটা হলো গণেশ ধর্ম থেকে বিপণন। মানে গণেশ মূর্তিটা কিভাবে ধর্ম এবং বিপণন দুটোর সঙ্গে জড়িয়ে গেছে, সেই এতে আমরা প্রচুর মানুষকে সেই অনুষ্ঠানে, প্রচুর মানুষ হাওড়ার আশেপাশের আমাদের এত দিকের মানুষজন যোগ হয়েছিলেন। তা আমরা সেই মতো ভবনকে গেলাম যে সূচনা অনুষ্ঠানে যাবেন, অনুষ্ঠানে থাকবেন, তার সঙ্গে আপনার হলো যে নতুন কবিতা কিন্তু আমাদেরকে নিয়ে লিখেছেন। তা উনি দুখানা কবিতা লিখেছিলেন এবং ওনার একটা কবিতা সঙ্গে আমি একটা কার্টুন এঁকেছিলাম। মানে কার্টুনটার বিষয় ছিল মহাভারত লেখার আগে ও পরে। আচ্ছা। মহাভারত লেখার আগে মানে মহাভারত লেখার সময় আর লেখার পরে। মহাভারত লেখার সময় গণেশ লিখছেন, আর মহাভারত লেখার পর গণেশের হাতে এত ব্যথা, ব্যান্ডেজ করে বসে আছে। ভবানীবাবু এসে ওইখানটা দাঁড়িয়ে খুব হাসতেন। আমি গেলাম, আমি বললাম, "স্যার, কি মানে এত হাসছেন?" ছবিটা যা এঁকেছো না, আমার মানে খুব ভালো লাগছে। এটাও আমার খুব একটা বড় পাওয়া যে ওনাকে তারপর ওনার তো বাড়ি যাওয়া যাতায়াত শুরু সেখান থেকে আমার সঙ্গে ছিল। তো এই ও আর সুন্দরবন গেছে, এখনো বোধহয় ফিরে আসতে পারেনি, ও হয়তো যোগ দেবে। তা সেই হাওড়ায় প্রথম নারায়ণ দেবনাথকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সুজয়, হ্যাঁ, এবং 2003 গণেশ প্রদর্শনী। হ্যাঁ ছিলাম তখন। সেই মানপত্র তৈরি করে দিয়েছিলাম, উত্তরীয় বানিয়ে হাতে দিয়েছিলাম, করে, হাতে বানানো। সেইগুলো হয়েছিল। হাতে তারপর এই দ্বিতীয় হলো ওনাকে। তা হ্যাঁ, এইটার সময় এই যখন যাতায়াতটা শুরু হলো ওনার সঙ্গে, মানে বাইরে যেতাম, তা ওনার একটা কবিতা আমি এক জায়গায় পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তখন সরকারি বাস চলতো, মানে কলকাতায় যে সরকারি বাসের গায়ে বাঘের ছাপ ছিল। তা উনি একটা কবিতায় লিখেছিলেন যে ছেলে আমার চাকরি করে বাঘমার্কা বাসে। তা সেই সময় ওই মার্কা বলতে আমরা সেই দেশলাইয়ের মার্কা জানতাম, যে তখন তো দেশলাইয়ের জমানো খুব একটা নেশা ছিল। তো ওই বাঘ মার্কা আমি গিয়ে বলেছিলাম যে আপনার এই লেখাটা আমার দারুণ লাগে, যেখানেই যাই আমার এই বাঘ মার্কা বাসে এই মানে একটা জিনিসে আপনি বুঝিয়ে দিলেন যে সরকারি চাকরি করে, কোথায় চাকরি করে, এতটুকু। তা তিনিও খুব হেসে বলেছিলেন যে লিখতে লিখতে এরকম হয়, কিন্তু ওটা আমার কি হয়, যে অনেক বেশিতেই লিখতেন সেটা তো বোঝা যেত। যে এক এক সময় মনে হতো, যেমন সুকুমার রায়ের কবিতাগুলো আমরা পড়লে মনে হয় যেন এমনি বসেছেন আর লিখে দিয়েছেন, কোনো বুঝি নেই। তা পরবর্তীকালে যখন ওগুলো ভালো করে পড়ছি বা ওনার কবিতাগুলোর পিছনের ঘটনাগুলো জানছি, তখন তো আশ্চর্য লাগছে যে হ্যাঁ, এই এত ভাবনা থেকে ওইভাবে লিখেছে। তা আমার একটা অভিজ্ঞতা আমি বলি, আহ, যে আমরা জেলার খবর সমীক্ষা পত্রিকাটার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আমি যাদের দেখতে পাচ্ছি এখানে, সুকান্ত বাবু এবং প্রণব বাবু দুজনেই তার সঙ্গে যুক্ত আমাদের সঙ্গে। এই পত্রিকাটা আমাদের একটা বেশ ভালো লাগার একটা জায়গা। তা উনিও প্রতিবার আমাদের আবদার রাখছেন এবং প্রতিবার এমন কিছু কবিতা লিখে দিয়েছেন, যদিও বেশিরভাগটাই দুর্গা পুজো সংক্রান্ত, তাহলেও আশপাশেও লিখেছেন। যেমন আমাদের এই কলোনিতে একটি মাঠ আছে এখনো, বলছি এই কারণে সেটাকে বাঁচাতে পেরেছি। সেটা তো সেই পার্ক হবে আর এই হবে জ্বালায় সবকিছুতেই হাত পড়েছিল, ওখানে হোস্টেল হওয়ার জন্য হাত পড়ে গেছিল। তা আমরা পাড়ার ছেলেদের সবাইকে নিয়ে রুখে দাঁড়িয়েছিলাম এবং দুর্গাপুজো থেকে আরম্ভ করে সমস্ত অনুষ্ঠানেই কবিতা লিখে, ছবি এঁকে, কার্টুন এঁকে, বাচ্চাদের দিয়ে আঁকিয়ে এইসব করে মাঠের চারিদিকে ঘুরে আমরা এটা করেছিলাম। কিন্তু তিনিও আমাদের সঙ্গে ছিলেন, এইরকম একটি কবিতা লিখে দিয়েছিলেন। বাচ্চারা কোথায় খেলবে, বাচ্চারা খেলার জায়গা নেই, এইসব নিয়ে একটা খুব বড় কবিতা লিখে দিয়েছিলেন।
এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওই কবিতাটা আমাদের বইতে যখন ছাপা হয়েছে, সে বছরের অনুষ্ঠান হয়েছিল ওই এখানকারই একটি স্কুলের মধ্যে যখন অনুষ্ঠানটা হচ্ছে অডিটোরিয়ামে, তা মহুয়াকে বলা হয়েছিল ওটা পড়ে দেওয়ার জন্য। তা উনি মহুয়া পড়লো। পড়ার পর ভবানী বোধহয় ওটা উনি যেভাবে লিখেছে সেইভাবে পড়াটা পছন্দ হয়নি মানে অন্য সেন্সে বলছি না, মানে উনি এটা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে উনি বললেন যে আমি যে এটা লিখেছিলাম না, এটা এই ছন্দে লিখেছি, এটা এরম ভাবে বলতে হবে। এবং সত্যি কথা ওইটা যে উনি বললেন, তারপর বলার পর পুরো আমাদের এটা একটা ভালো পাওনা হলো যে কবির মুখে আমরা কবিতাটা পুরোটা শুনতে পেলাম, উনি বললেন। এবং আমারও একটা লাভ হলো যে সাধারণভাবে তো এইটা হয় না, মানে আমার একটাই সবচেয়ে বড় ব্যাপার যে আমি জ্যান্ত কবি প্রথম দেখেছি কিন্তু ভবানী বাবুকে। জ্যান্ত কবি বলতে আমি বলছি যে তিনি লিখছে, আর কাউকে তো আমি দেখিনি। বাকি যাদের হ্যাঁ, দেখেছি তারা সব ঠিক। লিখেছেন বা তার কাছে যাওয়া যায় না, ঠিক, মানে যেতে পারিনি এরকম যে লিখছেন সেই সময়। আমি বসে আছি, উনি গণেশের কবিতা লিখে দিচ্ছেন আমার ফরমাইশে। এই যে ব্যাপারটা, আমি একজন কাউকে দেখছি তিনি নাম করা একজন কবি, শুধু তো আমাদের হাওড়াতে নয়, মানে বঙ্গতেও নয়, বঙ্গের বাইরেও, দেশের বাইরেও তার নাম। একদম তা সেই রকম একজন মানুষকে দেখছি এবং ভাবতে পারছি না তিনি সত্যি ওরকম, কেন একটা স্যান্ডো গেঞ্জি পরে একটা প্যান্ট পরে বসে আছেন, কবিতা লিখছেন। কবি এরকম হয় কবিতা লেখে? আমরাও ছোটবেলায়, এটা বাঙালি মাত্রেই সবাই কবিতা লেখে, একটা বয়সে সবাই কবিতা লেখে, কবি হওয়ার একটা ইয়ে থাকে। তা তখন একটা যে ভাবনা হয় কবি মানে এরকম একটা মানুষ, তা দেখলাম একদম খুব সাদামাটা সাধারণ একজন মানুষ এইরকম সব কবিতা লেখে। তা সেই ভবানী বাবু ওই কবিতাটা তো বললেন, এবং বলার পর ওই যেভাবে তিনি লিখেছেন, মানে লেখার সময় তো একটা ছন্দ ভাবা ভেবে লেখা হয়। তা আমি এই জেলার খবরে নানান রকম সংখ্যা করতাম, বিশেষ সংখ্যা, তার মধ্যে একটা আমাদের সংখ্যা হয়েছিল সুকুমার রায়। তা সুকুমার রায় সংখ্যা করতে গিয়ে আমরা তো একটা দারুণ জিনিস আবিষ্কার করলাম। আবিষ্কার মানে আমি আবিষ্কার করলাম, ওকে নিশ্চয়ই জানতো যে আমার সব থেকে পছন্দের মানুষ হলেন সত্যজিৎ রায়। তো এই সত্যজিৎ রায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন। এইটা শোনার পর আমি তো বললাম, কান্তর বললাম ওনাকে নিয়ে একটা পেজই করতে হবে। তো গেলাম, গিয়ে বললাম উনি এতটাই বিনয়ী এবং বলে ও তো সবাই জানে, ও আর নতুন করে দেওয়া কি আছে। তাহলে দেখুন নতুন প্রজন্ম জানে না। এবং যে পুরস্কারটা দেওয়া ছিল সেটা একবার দেওয়া হয়েছিল। মানে কতবার পুরস্কার, কত বছর তো আর একটাই বারবার আসবে না। কিন্তু ইদানিং একটা জিনিস দেখলাম যে ওনার এই ছাত্ররা আমাকে কবিতা পাঠিয়েছেন, যেগুলো সন্দেশে সেই সময় ছাপা হতো ছোট ছোটদের জন্য। তা তার মধ্যে অদ্ভুত সুন্দর একটা সুকুমারীয় ভাব, মানে সুকুমার রায় চলে যাওয়ার পর সুকুমার রায়ের মতো কেউ কবিতা লিখেছে সেটা কিন্তু ভবানী বাবু। আমি যা দেখলাম যে মানে ওই ধারাটা ননসেন্স ব্যাপারও আছে, কিন্তু ননসেন্সটা এখন করার জন্য ননসেন্সে কিছুটা সেন্স আছে। তা সেই ননসেন্স ব্যাপারটা তিনি যে কি সুন্দর ধরেছেন, এই পুরোনো কিছু কবিতা পেলাম, তখনই বুঝতে পারলাম যে ওই সুকুমারের যে ঐতিহ্যটা সেটা পুরোপুরি, শুধু তাকে পুরস্কার দেয়া হয়েছে একদম যে বেছে পারফেক্ট। দিয়েছে একদম পারফেক্ট, মানে এর থেকে বড় আর কেউ মানে কেউ পাওয়ার কিছুই সত্যি ছিল না। কারণ ওনার যে ট্রান্সফর্ম এখনকার দিনে যেটা করেছেন, কিন্তু একটা সময় তিনি একদম সুকুমারের ভাবনাটাকে বা ওই রসটাকে তিনি কি সুন্দর নিয়ে এসছেন। ওই কবিতাগুলো যদি ছোটদের কাছে আবার নতুন করে নিয়ে আসা যায় বা কোনো ব্যবস্থা করা যায় বা সংগ্রহ করা যায়, তা মানে আমাদের সবারই দায়িত্ব রয়ে যাচ্ছে। কি হবে কিনা জানি না, কিন্তু ওইগুলো সংগ্রহ করা জওহর আমি তোমাকে আমাদের একটুখানি একটা আধ্যাত্মিক। থামাচ্ছি। আমাদের সঙ্গে যোগদান করার কথা ছিল অশোক বেরা বলে একজন, যিনি এখনো সন্দেশ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং ভবানীবাবুকে চিনতেন, কিন্তু আচমকা উনি অসুস্থ হয়ে পড়েছেন। যার তিনি ফলে একবার উনি আসতে চেষ্টা পারেননি। করছিলেন, আমি একটু আগে হ্যাঁ, দেখছিলাম উনি উনি একবার লিংকে এসেছিলেন। উনি আসলে সকালবেলা ফোন উনি করেছিলেন একবার আমাদের, তখন এসেছিলেন, বলেন যে কিন্তু আমার জ্বর কোনোভাবে হয়েছে, আমার মেয়ে টেকনিক্যাল ধরেছে। প্রবলেমের জন্য ওনাকে হয়তো আমরা পাচ্ছি না।
লিখে মানে উনি চেষ্টা করছেন তো। হ্যাঁ, উনি আবার 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 চেষ্টা করেছেন, আমি দেখতে পাচ্ছি উনি আমাদের এতে আছেন, একটা কথা বলি সকলকে, দর্শকদের সকলকেই বলি যে ভবানীবাবু একটা জিনিস আমাকে বলছেন যে লীলা মজুমদার অশোকবাবু এসছেন কিন্তু। হয়েছিল সন্দেশের দপ্তরে গিয়ে, সরাসরি তো সত্যজিৎ রায়ের কাছে পৌঁছানো যেত না, মুশকিল হতো। লীলা মজুমদার ওই ওনার কবিতাগুলো পড়ে একটা মন্তব্য করেছিলেন, সেটা ভবানীবাবু আমাকে অনেকবার বলেছিলেন যে এই ছেলেটা ল্যাজে হুল আছে। এইটা উনি সত্যজিৎ রায়কে বলেছিলেন, সত্যজিৎ রায় তখন খুব আগ্রহের সঙ্গে ওই কবিতাগুলো পড়েছেন। আর আমরা সত্যি দেখতে পাই যে ওই কবিতা পড়ার পরে একদম শেষ লাইনে একটা অদ্ভুত টুইস্ট আছে। আমি মহুয়াকে রিকোয়েস্ট করবো, এই সত্যজিৎ রায়ের সন্দেশ যখন সম্পাদনা, সন্দেশ যখন ভবানীবাবু লিখছে, যে সন্দেশের যে ভবানীবাবু লেখা, সেরকম যদি কবিতা দু একটা তুমি পড়াশোনা ভালো লাগবে আমাদের। আমি অশোকবাবু কিন্তু আমাদের লাইনে উনি এসেছেন। আচ্ছা, অশোকবাবু আমাদের সন্দেশ পত্রিকার অশোকবাবু উনি এসেছেন, কিন্তু উনি ওনার ভিডিও এবং অডিও দুটোকেই মিউট করে রেখেছেন। আমি অশোকবাবুকে অনুরোধ করছি, আপনি যদি শুনতে পান দয়া করে আপনার ভিডিও অথবা অডিও, মানে যেটাতে আপনার কথা আমরা শুনতে পাবো, সেটা যদি আপনি একটু অন করেন তাহলে আপনার সঙ্গে আমরা একটু আলোচনা করতে পারি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা অশোকবাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অশোকবাবু শুনতে পাচ্ছেন? আপনি কি ভিডিও অন করতে অসুবিধা আছে? ভিডিওটা অন করে দিন, ভিডিওটা অন করে দিন। আপনাকে তাহলে আমরা দেখতে পাই না। আপনি অসুস্থ। নেটওয়ার্কেই প্রবলেমটা হচ্ছে। এখানে নেটওয়ার্কেই কথা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা অন করলেই হয়ে যাবে। আপনি শুধু আপনার ভিডিও অপশনটা যদি অন করেন তাহলে আপনাকে আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, যা আবার চলে যাচ্ছে। না, যাইনি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি। উনি আরো একবার কেটে গেছেন। উনি চেষ্টা করছেন, মানে আমরা আমাদের সন্দেশ পত্রিকার তরফ থেকে মানে একজনকে পেয়েছিলাম, অশোক বাবুকে। তিনি যদি আসতেন তাহলে আমরা হয়তো ভবানী প্রসাদ মজুমদার, ভবানী প্রসাদ হয়ে ওঠার যে শুরুটা, যে পত্রিকা অর্থাৎ সন্দেশ পত্রিকা, সেই সন্দেশ পত্রিকার সঙ্গে কিভাবে ভবানী বাবুর যোগাযোগ হলো, কিভাবে তিনি সেখানে লেখা দিতেন এবং কিভাবে এগোতো, সেই ব্যাপার স্যাপারগুলো হয়তো আমরা একটু ইতিহাসে জানতে পারতাম। চেষ্টা করছি আমরা যদি অশোক বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারি, আমরা সেই দিকটা একটু খুঁজে দেখার চেষ্টা করবো। কিন্তু আপাতত মহুয়াদি আবার চলে এসেছেন। আমি মহুয়াদিকে ওই ল্যাজে হুল মার্কা একটা ছড়া আমরা একটু শুনতে চাই। আচ্ছা, কোনো একজনের হেডসেটের কানেকশনটা একটু মাঝে মাঝে পরপর করছে, মানে যারা হেডসেট ব্যবহার করছেন হয় হেডসেটটা খুলে ফেলুন, নাহলে একটু ভালো করে বুঝে দিন, কারণ হেডসেটের জন্য একটু আওয়াজের সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আমরা কিন্তু ঠিকঠাক ভাবে মহুয়াদির ছড়াটা শুনতে পাবো। ঠিক আছে মহুয়াদি, শুরু করুন। সাউন্ড আসছে না মহুয়াদি? আসবে একটু জোরে। শোনা যাচ্ছে না, আসছে না, সাউন্ড আসছে না। বেদ ঘটে সেই দেশে রাক্ষসে, ছেলে বুড়ো সকলেই কাক পোষে। পূর্ণিমা রাত্রে চুন মেখে গাত্রে, ধরে ধরে কাকেদের নাক চষে। ছোট ছোট এগুলো সব কবিতা আছে। আর একটা হোক। শুনুন সবাই, হাতি ভীষণ শক্তিশালী প্রাণী। এটা কি আর নতুন কথা? আমরা সবাই জানি। শক্তিশালী নয় গো শুধুই, ভীষণ বুদ্ধিমান, বেঈমান নয়, যায় না ভুলে উপকারীর দান। বহুদিনের ঘটনা এক পড়ছে আমার মনে। বেড়াচ্ছিলাম বিকেল বেলায় কুচবিহারের বনে। হঠাৎ দেখি একটা হাতি খুঁড়িয়ে চলে পাটা। ছুটে গিয়ে পা থেকে ওর বের করে দি কাঁটা। সুরে নাচিয়ে চলে গেলেন হস্তি মহারাজা। ভাবছেন কি মিথ্যে কথা, গুলতাপ্তি গাঁজা? 3 মাস পর দেখতে গেছি জেমিনি সার্কাস। হঠাৎ দেখি সেই হাতিটাই খুঁজছে কি চারপাশ। আমাকে
দেখতে পেল, ফুটলো মুখে হাসি। তারপরে কি করলো হাতি বলতে পারো মাসি? 12 আনার আসন থেকে আমায় তুলে পিঠে সুড়ে করে বসিয়ে দিল 2.5 টাকার সিটে। অসম্ভব সুন্দর, অসম্ভব আমার সুন্দর। লাগে সেটা হচ্ছে ওনার প্রত্যেকটা কবিতার নামগুলোই মনে হয় এক একটা কবিতা। একদম একদম একদম, মানে ছড়া করেই উনি নামটা রাখতেন। মানে প্রত্যেকটা কবিতা একটা সেন্টেন্স এবং সেটার মধ্যে একটা বেশ মিল আছে। ঠিক ঠিক। অশোক বাবু আপনি আবার এসেছেন। অশোক বাবু আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, অশোক বাবু আপনি শুনতে পাচ্ছি, কিন্তু ঠিক আছে, ভিডিওতে অসুবিধে। আপনি আমাদের কথা যেহেতু শুনতে পাচ্ছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ভবানী প্রসাদ মজুমদার সন্দেশ পত্রিকার যে যোগাযোগ, সেই ব্যাপারে আপনি আমাদেরকে কতটা তথ্য দিতে পারবেন বা বলতে পারবেন? আমরা শুনি আপনার মুখ থেকে, ভালো লাগবে আমাদের। ভবনদার সঙ্গে ওই 80 দশকের মাঝামাঝি আমি সন্দেশে তখন ওই কলেজ স্ট্রিটের আড্ডায় সন্দেশে তখন জয়েন করি, আর কলেজ স্ট্রিটের আড্ডায় যেতাম। আর প্রত্যেকদিন উনি বিকেল বেলায় করতেন কি, হ্যাঁ, নিয়ে একটা বেগুনি নিয়ে খেতে খেতে আসতেন, এসে সবাইকে বলতেন নাও খাও। তো এভাবেই চলছিল, আর আস্তে আস্তে ওনার সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ছিল। আর শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম পরিষ্কার শুনে তো তারপর যেটা মানে ধীরে ধীরে ওর সঙ্গে আমার ডেটাও বাড়বে। আমি তখন কিছু বিজ্ঞাপনের কাজও করতাম। তো প্রথম সন্দেশে ওই একটা বিজ্ঞাপনের ছড়া, হ্যাঁ, জবাভূষণ তেল, হ্যাঁ, খুব পপুলার হয়েছিল। তারপর থেকে বেশ কয়েকটা প্রতিষ্ঠান ওরা কিন্তু বলতো যে হ্যাঁ তুমি একটা ওনাকে দিয়ে ছড়া লেখাও, আর তার ছবি করবে আমাদের রাহুলদা, আরেক মজুমদার, রাহুল মজুমদার। তো সেভাবেই ওই হতো এবং বিজ্ঞাপনগুলো বেরোতো, হ্যাঁ। আর যেতে উনিও করতেন, আমাদের অ্যাপ্রিসিয়েট করতেন, বলে হ্যাঁ ঠিক আছে, আমি যদি সেরকম হয় আমি সন্দেশের জন্য আমি সবসময় ওই আমি ছড়া ফড়া লিখে দিতে পারি, তাহলে সন্দেশের অন্তত কিছুটা উপকার হয় যে বিজ্ঞাপনও বেরোয়। আর সন্দেশে ছড়া মানে ওই ওই আমি যে সময় থেকে দেখেছি, তো সব ওই 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত কিন্তু কলেজ স্ট্রিটের আড্ডাটা ছিল, এবং রেগুলার প্রায় আমার সঙ্গে যোগাযোগ হতো ওর সঙ্গে। কখনো সন্দেশ দপ্তরে এলেও যোগাযোগ হতো, বই মেলাতেও যোগাযোগ হতো, নানা রকম কথাবার্তা হতো। এখন এতটা তো এমন শরীরের অবস্থা আমি অতটা বলতে পারছি যেটুকু বলছি। আর এর মধ্যে 80-র দশকে ওনার একটা নিউজক্লিপ থেকে বই বেরোয়, ওই মিঠে করা পশু ছড়া। তাতে আমাদের রাহুলদা ছবি আঁকলেন, বাইকালার ছবি। সে বইটা এত বেশি জনপ্রিয় হলো সন্দেশীদের কাছে, সবাই কিন্তু। এরপরে উনি বার করলেন ভূতের ছড়া, হ্যাঁ। তো প্রত্যেকটা ছড়া ওই যে এত সুন্দর লেখা, হ্যাঁ, যে এভাবেই চলতো। পরবর্তী সময়ে 90-এর দশকের মাঝামাঝি থেকে তো কলেজ স্ট্রিটের আড্ডাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তারপর তো ওই মাঝে সাঝে দেখা হতো, ওই বই মেলা বা কলেজ স্ট্রিটে গেলে দেখা হতো, ওই ভালো মন্দ কথাবার্তা হতো। গত কয়েক বছর আগে, 5-6 বছর আগে একবার ওই মেলাতে কিন্তু সেই ভবানীদাকে কিন্তু হারিয়ে ফেলেছে, হ্যাঁ। যে অসুস্থ থেকে অসুস্থ অবস্থায় বাড়ির লোকজন ছিল সঙ্গে, একটু বসে এলো, জিজ্ঞেস করলেন কেমন আছো, হ্যাঁ। তো তারপর তো আর ওনার সঙ্গে দেখা হয়নি। এইবারে ওনার মেয়েও আমাদের সঙ্গে স্টলে এসেছিল, বললো যে বাবা এমন ভাবে ছড়া লিখতেন, কোনো বিষয় নিয়ে ছড়া লিখে ফেলতে। তো এরকম প্রতিভাধর মানে চোখে পড়েনি, এত ভালো ছড়া হচ্ছে মানে এর মধ্যে আর
অডিওটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, অডিওটা আমাদের এখানে নেটওয়ার্কটা এত খারাপ অবস্থায় হচ্ছে যে আচ্ছা, আপনি তো সত্যজিৎ রায়ের কাছে যেতেন লাইনটা কেটে গেছে, লাইনটা কেটে হ্যাঁ, গেছে, অডিওটা ডিস্টার্ব করছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বড়। নেটওয়ার্কের প্রবলেম তবু আছে। আমরা ওনার কাছ থেকে অনেক 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 নতুন তথ্য অনেকটা পেলাম, পেলাম, মানে হ্যাঁ, যেগুলো- কিছুটা পেলাম অন্তত। মানে বিশেষ করে ওই তোমাকে কলেজ request স্ট্রিটের করবো যে আড্ডায় ওই সময়কার সন্দেশে ভবানী আর বাবুর কিছু যে ব্যাপারটা, আরো দু একটা ছড়া শোনাতে। সন্দেশের হ্যাঁ। সময়কার ছড়াগুলো খুব ইন্টারেস্টিং, খুব ছোট ছোট ছড়া, খুব ভালো ছড়া। আস্তে আস্তে তো উনি বড় ছড়ার দিকে চলে গেলেন। তারপর অনেকে এক্সপেরিমেন্ট করেছেন প্রচুর, কিন্তু সন্দেশের দু একটা ছড়া আমরা শুনিনি, যেগুলো এখনকার দিনে ছেলেদের কাছে আর পাওয়া যাবে না। এটা হচ্ছে ওই যেরকম বলছিলেন দাদা, হ্যাঁ, যে লেজে হুল আছে, সেইটাই হ্যাঁ, ঠিক হ্যাঁ। করে। সাত সকালে দুষ্টুমির কাঁদার সে কি ধুম, থামলো ঘন্টা দেড়েক বাদে, খেয়েই মায়ের চুম। মুচকি হেসেই বললে বাপি, ব্যাপারটা তো বেশ, 1.5 ঘন্টা পরে তোমার কান্না হলো শেষ। ফুপিয়ে উঠেই বললে মেয়ে, করছো আমার টেস্ট, শেষ হয়নি, মিনিট 5 নিচ্ছি আমি রেস্ট। প্রণব বাবু কিছু বলুন, প্রণব বাবু। ব্যাপারটা হচ্ছে আমি হাওড়া শহরে এসেছি 94 সালে। আচ্ছা, তার আগে আমি দেশে থাকতাম। হাওড়া শহরে এসে আমার মেয়ে যখন প্রথম মানে এই প্রতিযোগিতায়, একটা বাচ্চাদের ছড়া প্রতিযোগিতায় 99 এরকম সময় হবে, ছড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাতে পুরস্কার পেয়েছিল। সেইখানে আমাকে ভবানী প্রসাদ মজুমদারের সঙ্গে প্রথম দেখা, কবির ছড়া পড়ে কবির হাত থেকে পুরস্কার নিয়েছি। সেই প্রথম, মানে সেটা 99। তার 2-1 বছর পরে এবার ভবানীবাবুর বাড়িতে আমার যাতায়াত, মানে আমার বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই ভবানীবাবুর বাড়ি। মাঝে মাঝে যখন তখন আমি কাজ করতে করতে চলে যেতাম ভবানীবাবু। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে দিই, এখানে ওই আপনারা 3 জনের নাম হলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ভবানী প্রসাদ মজুমদার, নারায়ণ দেবনাথ। আর একজন বিশিষ্ট কিন্তু ব্যক্তি মানে হাওড়া জেলায় ওই সময়ের মধ্যেই গেছেন, সেটা হচ্ছে নিখিলেশ দাস। নিখিলেশ দাস, ঠিক ঠিক ঠিক। নিখিলেশ দাস কি ছিলেন? নিখিলেশ দাস, চিত্রকর নিখিলেশ দাস, সেও কিন্তু মানে তিনিও কিন্তু, আর তেনার নিখিলেশ দাস সঙ্গেও জহরদা বা আমাদের খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, এক্স্যাক্টলি, খুব ভালো, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ। আর নিখিলেশ দারও এরকম মানে খুব প্রিয়, মানে খুবই আপন লোক ছিলেন, মানে যে কাউকে আপন করে নিতে পারতেন। ভবানীদা যেমন যে কাউকে আপন করে নিতে পারতেন, তারপরে ওনার বাড়িতে যখন গেছি, সে বসে গল্প করা, মানে এত গল্প করতে ভালোবাসতেন, চিন্তা করে মানে এটা এটা আমি ভাবতেই পারি না যে ভবানী প্রসাদ মজুমদারের মতো একজন মানে ছড়াকার বা কি বলে ওই কবি, মানে আমার সঙ্গে, আমাদের মতো একজন সাধারণ লোকের সঙ্গে মানে মানে আমি এমনও হয়েছে মানে ঘন্টাখানেক গল্প করেছি এইরকম, মানে কেউ না থাকলে বসো একটু বিভিন্ন বই, আর ওনার নিচের ঘরের বই, নিচের ঘরটা তো একদম পুরো ঢাই করা, ওইখান থেকে ওইটা বার করে দাও তো, ওখান থেকে এইটা করো তো, এইরকম। আর একসঙ্গে অনেকগুলো পেন থাকতো ওনার এতে, মানে ওরা একটা পেনদানি ছিল, পেন এতে অনেকগুলো পেন থাকতো। সেই পেন কোনটা কখন কোনটা দিয়ে লিখবেন তার আবার নির্দিষ্ট ব্যাপার আছে, সেগুলো জানতাম না। যাই হোক, আমি যেটা বলছিলাম, ভবানীদার সঙ্গে তারপরে ভবানীদার সঙ্গে ঘনিষ্ঠতা হয়, এবং 2008 সালে তালতলা পাবলিক লাইব্রেরিতে একটা কবি সম্মেলন হয়, মানে 2 দিনের কবি সম্মেলন, এবং ওই একটা অধিবেশন হয়েছিল, সাহিত্য অধিবেশন, বিভিন্ন বিষয় নিয়ে বলা। সেখানে দুলেন্দ্র ভৌমিক এসেছিলেন, তারপর সঞ্জয় মুখোপাধ্যায়, এরকম অনেকেই এসেছিলেন। ভবানীদার সঙ্গে ভবানীবাবুকে একদিন, ভবানী কবি সম্মেলন যেদিন হয়েছে সেটা হচ্ছে 24শে আগস্ট 2008। ভবানীবাবুকে আমার ওপর দায়িত্ব পড়লো, তুমি হাওড়াতেই থাকো, আমি ওই তালতলা লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলাম, এখনো আছি অবশ্য, তোমাকে নিয়ে আসতে হবে। আমি ভবানীবাবুর বাড়ি গেলাম, ভবানীবাবুকে বললাম যে এরকম আপনাকে যেতে হবে। বললো কোথায়? আমি বললাম তালতলা লাইব্রেরিতে। বললো হ্যাঁ যাবো। তারপরে কথায় কথায় এরপরে আরো 1-2 বার গেছি, কার্ড দিতে গেছি, চিঠি দিতে গেছি। দেওয়ার পরে আমি বললাম আপনি তাহলে কিসে যাবেন? আমরা তাহলে ট্যাক্সির ব্যবস্থা করি। তা উনি আমাকে বললেন তুমিও তো যাবে, তুমি কিসে যাবে? আমি তো বাইকে যাবো। বলে তাহলে তোমার বাইকে আমি যাবো।
মানে ভবানীবাবু আমার বাইকে করে তালতলা গিয়েছিলেন, তার মানে ভবানীবাবুর মতো একজন কবিকে মানে আমি অনেকবারই আমার বাইকের পেছনে অনেকবার চেপেছি। এরপরে নবীন ক্রীড়া সংসদে যখন অনুষ্ঠান হয়েছে বহুবার ভবানীবাবু গেছেন, তুমি বাড়ি যাবে তো, চলো তোমার বাইকে যাবো। এইরকম ভবানীবাবুর কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া যেটা আমি মনে করি, একদিন হঠাৎ কথা চলে আমি একটা বই বার করেছিলাম, কবিতার বই, সেটা জগদ্দাই আবার তার করেছিলেন, প্রচ্ছদ করেছিলেন জগদ্দা, কিন্তু কবিতার বইটার নাম ছিল কবিতা টবিতা, তাতে একটা ভবানীতে ভূমিকা লিখে দিয়েছে। তাই এইটার জন্য অনেক কয়েকবার গেছি। আমাকে বললো, প্রথমে বললো তুমি তোমার যেগুলো লিখছো সেগুলো আমাকে দাও, তোমার এটা দিয়ে এলাম, সব কপি দিয়ে এলাম, দেখে একটা বড় করে লিখে দিয়েছিলেন। ওইখানে বসে বসে আমাকে বললো, তুমি কয়েকটা কবিতা লিখেছো, এগুলো আমার খুব ভালো লেগেছে। আমি যে কেন? তখন আমাকে কিছু গল্প করেছিলেন, যেটা আমার মানে স্যার বলেছিলেন যে এখনকার যে কবিতা লেখা হয় দুর্বোধ্য ভাষায়, আমার ঠিক পছন্দ না। উনি বলেছিলেন আমার পছন্দ না। বলছে কেন জানো? আমি কেন বলুন? সেদিন অনেকক্ষণ গল্প হয়েছিল। আমাকে বলছে, আচ্ছা তুমি বলো তো পৃথিবীতে কতজন বাংলা ভাষা জানে, কতজন বাঙালি আছে? আমি বললাম সেটা আমার কোনো ধারণা নেই। বলছে তার মধ্যে কত শতাংশ বাংলা ভাষায় কথা বলে, তার মধ্যে কত শতাংশ কি বলে শিক্ষিত, তার মধ্যে সেই শিক্ষিতের মধ্যে কত শতাংশ বাংলা কবিতা বলে। এবার কবিতার মধ্যে যারা কবিতাকে ভালোবাসে সেরকম কজন, তুমি খুঁজে দেখবে শতাংশের হিসাবে হয়তো কয়েক শতাংশ। তার মধ্যেও যদি তুমি এবার তোমার মাথার উপর দিয়ে বার করা কবিতা দাও, তারা বুঝবে কি তাহলে তুমি কার জন্য লিখছো। হ্যাঁ, এইটা হচ্ছে ভবানীদা বলেছিলেন, যার জন্য তুমি যত সহজে লিখবে মানুষের কাছে যাবে। তোমার কবিতা যদি 10 জনও পড়ে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া। হ্যাঁ, মানে বলছে 2-4 জন, মানে এখন যে কবিতা বেরোয়, বলছে এখন যে কবিতা বেরোয়, তুমি কবিতা পড়বে না অভিধান নিয়ে বসবে মানে বুঝতে এই ভাষায় বলেছেন যে মানে বুঝতে গেলে তোমাকে কবিতা ডিকশনারি আনতে হবে, নাহলে কবিকে গিয়ে ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে যে তুমি কি বলতে চেয়েছো। এইটা তারপরে আমি ভবানীদাকে নিয়ে আমি একটা ছড়া লিখেছিলাম। একদিন গেলাম ভবানীদাকে বললাম, ভবানীদা, স্যার, মাঝে মাঝে ভবানীবাবু বলতাম, মাঝে মাঝে স্যারও বলতাম, যে আমি একটা ছড়া লিখেছি, দেখুন এটা কেমন হয়েছে। প্রথম আমি নিয়ে গেছিলাম, আমি ভবানীবাবুকে নিয়ে একটা ছড়াটা লিখে আমি প্রথম ভবানীবাবুকেই দেখাতে নিয়ে গিয়েছিলাম। বললো আমাকে নিয়ে লিখেছো? দেখি আমাকে নিয়ে তো সবাই লেখে, মানে ঠিক এই কথা। এবং ভবানীবাবুকে কথায় কথায় বলেছে, মানে শেষের দিকে, মানে যখন এই মানে এই অসুস্থতার ঠিক আগের দিয়ে, মানে বছর 5-6 আগে, এমনি কথায় কথায় বলছিলেন যেরকম ওই জগদ্দা বলছিলেন যে কত লিখেছে উনি জানেন না। আমিও জিজ্ঞেস করেছিলাম যে আপনার লেখা কত আছে তো ছড়া? বলছে দেখো আমার কাছে কোনো হিসেব, যে চায় তাকে লিখে দিই, আমার কাছে কোনো হিসেবে, তবে 25-30 হাজার হবে। এবং পুজোর সময় আমাকে বলছে, মানে এইরকম বিভিন্ন সময় ওই যখন তখন ওই সময় আছে একটু ভবানীদের সঙ্গে আড্ডা মেরে নাও, এরকম অনেক। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে শেষের দিকে কয়েক বছর যোগাযোগ করতে পারেনি বিভিন্ন কারণে। সেটা কারণটা মানে না বলাই ভালো, আর যোগাযোগ করা যায়নি। সেটা আমার মানে জীবনের সবচেয়ে বড় আফসোস একটা বলা যায়। আর পুজোর সময় কতগুলো আপনাকে লিখতে হয়, উনি বলছেন দেখো মোটামুটি 350 থেকে 400 মধ্যে একটা পুজোয় 350 থেকে 400 কবি ছড়া পাঠাতে হয়, কবিতা পাঠাতে হয়। বলছে বিভিন্ন প্রান্ত সব কপি আমার কাছে নেই, আসে না, লিখে দিই, চিঠি পাঠিয়েছে, লিখে পাঠিয়ে দিলাম, চলে গেল, এই পর্যন্ত। এইরকম। তা ভবানীবাবুকে নিয়ে আমি যে ছড়াটা লিখেছিলাম সেটা আমি পড়ছি, নিশ্চয়ই নাম দিয়েছিলাম ছড়াবাবু। ওই যে ছড়াবাবু লিখছে ছড়া, দু একটা নয়, ঘড়া ঘড়া। এত ছড়া পায় কোথায়, পিঁপড়ে গুলো যায় কোথায়? সুখ দুঃখ হাসি কান্না, হিরে মানিক চুনি পান্না, জীবন মরণ রসে বসে, কলমের ডগায় এক নিমেষে। প্রকৃতি পৃথিবী ভালোবাসা, শ্রমিক মালিক মজুর চাষা, পশু পাখি ফুল ফল, ক্রিকেট হকি ফুটবল, হাজার সমস্যার মানুষজন, প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন, ছড়াবাবু লিখছে, মুক্ত ঝরে পড়ছে। আমরা সদাই ভেবে মরি, কজন এমন লিখতে পারি।
তাই এইখানে একটা কথাই বলার আছে, যেটা হচ্ছে এই যে আমি শেষ লাইনটা উনি বলেছিলেন এটা করো না, আমি লিখেছিলাম আমরা সদাই ভেবে মরি এক কলম লিখতে নারী, বলে এটা ঠিক হচ্ছে না। উনি পরিবর্তন করে বলেছিলেন তুমি লেখো যে আমরা সদাই ভেবে মরি কজন এমন লিখতে পারি। মানে আমি বললাম যে আপনি বলছেন সেইটা মানে সেই কারেকশনটা না করে আমি আমার লেখাটা লিখবো এই ধৃষ্টতা আমার নেই। হ্যাঁ, বলে তারপরে ওইটাই করেছিলাম। মানে উনি যেটা বলে দিয়েছেন যে কজন এমন লিখতে পারি, মানে এইটা হচ্ছে ভবানীদার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হতো তখন, মানে কোথাও যাওয়া, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় গর্ব বা মানে যাই বলুন যে ভবানীবাবু আমার বাইকের পিছনে বহুবার চেপেছেন এইটা। আর আমার বাইক কেন জানি না আমার চালানো হয়তো ভালো লাগতো, যেমন সুকান্ত দা, আমি সুকান্ত দা আছেন, সুকান্ত দার সামনেই বলছি, সুকান্ত দা আমার গাড়ির পেছনে বসতে ভালোবাসেন, মানে আমার গাড়ির পেছনে বললে ভরসা পান, কেন জানি না। সুকান্ত দাকে নিয়েও রাজভলাট গিয়েছিলাম, এখান থেকে বাইকে করে রাজভলাট গিয়েছিলাম আমরা একবার, এক সপ্তাহের দিন। এইটুকুই মোটামুটি আমার বলার মধ্যে, এইটুকুই হচ্ছে ভবানীদার সম্বন্ধে। আর ভবানীদার সঙ্গে বলতে গেলে ছোটখাটো অনেক কথাই বলতে, তবে আমার একটাই যে ছড়াগুলো যদি একটা সংকলন বা রচনা বলি কিভাবে বের করা যায় বা সেটা তো হচ্ছে, হ্যাঁ সেটা সবচেয়ে সেই উদ্যোগটা সবচেয়ে বড়। তাতে যদি আমার কোনো সাহায্য লাগে বা কোথাও যেতে পারি করতে, আমি অবশ্যই আছি, এইটুকু। আমরা মনে হয় স্যার এইটা একটা ভাবতে পারি যে আমাদের হাওড়ার বিভিন্ন পত্রপত্রিকায় মানে ভবানীবাবু যে লেখা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে যে দিয়ে দিয়েছেন তার কোনো হিসেব নেই, সেইগুলোকে যদি আমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে যদি একটা আবেদন করতে পারি যে যার যার পত্রিকাতে লেখা বেরিয়েছিল বা কোনো সময়, তারা যদি তার পত্রিকার পরিচয় দিয়ে কোন সময় প্রকাশিত হয়েছিল সেইগুলো যদি আমাদেরকে পাঠান, তাহলে আমরা একটা সংকলন, কিন্তু সেটাও একটা করা যেতে পারে। আজকে গ্রুপে আজকে এইটার মাধ্যমে আমরা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, অবশ্যই যারা শুনছেন লাইভটা, এটা একটা করা যেতে পারে। এটাও যদি একটা পাঠান তাহলে খুব ভালো হয়, সেটা খুবই ভালো হয়। এই ব্যাপারে যদি একটা সংকলন বের করা যায় খুবই ভালো। আমি সুকান্ত আমরা চেষ্টা করছি, আমি উদয় শঙ্কর বাগকে আরেকবার ট্রাই করার, ওই বালিটিপুরি নবীন ক্রীড়া সংসদের উনি নমিনালো বলে একটা পত্রিকা বেরোয়, সেই পত্রিকার উনি আজীবন সভাপতি ছিলেন। তো আমি চেষ্টা করছি, আজকে ওদের স্পোর্টস চলছে, চেষ্টা করছি আমরা ওই উদয়কে ধরা, তাহলে আমরা আরেকজনকে পাবো, ততক্ষণ আমরা জহর আর মোহর কাছে আবার ফিরে যাই। হ্যাঁ, আরেকজন আছে সুকান্ত দা, তাপস ভবানীদার ছড়া প্রচুর পড়তে। আমি বলেছি, এখন আজকে লিঙ্কের প্রবলেম হচ্ছে খুব, সবাইকেই তো লিঙ্ক পাঠিয়েছে, প্রত্যেককেই লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু লিঙ্কের প্রবলেম হচ্ছে। সায়নের বাড়িটা তো অনেক দূরে, আমাদের একটু সমস্যা হয় লিঙ্কের, মানে লিঙ্ক কেটে কেটে যায়। আমি ওই উদয়কে একবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ, ততক্ষণ আমরা জহর মোহর কাছে আবার ফেরত যাই, ছড়া শুনতে। অন্তত এতে কথা হয়ে দেখা হলো। জহর শুরু করো। কবিতা সোজা উত্তর। শীতকালেতে দিনটা ছোট, গ্রীষ্মকালে বড়। হ্যাঁ, এটা খুব বলতে সুন্দর পারি কবিতা। এমন তর ছাত্র বলছে, এ তো ভীষণ সহজ ব্যাপার, বলতে কে না পারে, উত্তাপেতে সব জিনিসই অল্প বেশি বাড়ে। এটা হলো ওই সন্দেশের কবিতা, ঠিক কথাই, কিন্তু এর মধ্যে একটা সুকুমারীয় ভাবটা রয়েছে। সায়ন দেখো, আর একটা লিঙ্কে দেখো একজন এসছে, সায়ন দেখো একটা লিঙ্ক আছে। এখনো পর্যন্ত আমার কাছে অন্য আর কেউ এসে পৌঁছায়নি। উদয় শঙ্কর বাগ দেখো আসবে, আছে, আমি জয়েন করে নিচ্ছি। জেলার খবরের সুকুমার রায় সংখ্যাতে আমরা ভবানী বাবুকে নিয়ে একটা কলম, মানে পুরো একটা কলম রেখেছিলাম। উনি ওই ছবিটা দিয়েছিলেন, যেটা সত্যজিৎ রায় ওনার গলায় মেডেলটা পরিয়ে, ছবিটা আমাদের কাছেও আছে, আমরা দিতে পারি। ওটাই লেখা ছিল 1988 সালের 2রা এপ্রিল তিনি পুরস্কারটা পেয়েছিলেন সত্যজিৎ রায়ের হাত থেকে, অবন মহলে সুকুমার শতবার্ষিকী স্বর্ণপদক পুরস্কার। এটা 100 বছরে, আর আমরা বার করেছিলাম সুকুমার রায়ের 125 বছর পূর্তিতে একটা সংখ্যা, সেখানেও তিনি একটি কবিতা লিখে দিয়েছিলেন, যেটা শুধু আমাদের সংগ্রহেই আছে। মহুয়াকে আমি বলবো এটা সবাইকে পড়ে শোনাতে। এটা সুকুমার রায়কে নিয়ে লেখা ভবানীবাবুর কবিতা। উদয়বাবুকে আরেকবার কেটে যুক্ত হতে বলুন স্যার।
হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা 1988 সালের তোলা, 2রা এপ্রিল। হুম। এবং এটা ঐতিহাসিক ভাবে কিন্তু এই একটাই হবে, মানে এই পদক, শতবার্ষিকী পদক, মানে আর হ্যাঁ, হ্যাঁ। কেউ কোনো সময় পাবে না। ফলে এটা একটা বিরল মানে সম্মান ভবানীবাবু পেয়েছেন। এটা আমাদের হাওড়াবাসী হিসাবে একটা গর্বের বিষয়। আর আমাদের একটা দায়িত্ব থেকে গেল, আমাদের কাউকে খুঁজে বার করে ওনার নামে একটা পদক করে তাকে দেয়া, ঠিক মানে যাতে ঠিক, এই উত্তরসূরিটা চলতে, মানে হ্যাঁ। প্রভাব চলতে থাকে। ঠিক এটা ঠিক। খুব ভালো প্রস্তাব, হ্যাঁ, খুব এটা ভালো প্রস্তাব। অমলিন কাজও। ছড়ার রাজা সুকুমার রায় চির অমলিন ও নাম। 125 বর্ষে তোমায় জানাই প্রাণীর প্রণাম। ছড়ার রাজা সুকুমারের 125 বর্ষে সবার হৃদয় উঠুক নেচে তার সৃষ্টির স্পর্শে। বুদ্ধি জ্ঞানে সবার সেরা, নইকো বোকা হাদা। তাই তো আমায় সবাই এখন বলে দাশু দাদা। পাগলা দাশু বলে, আর পাগলা দাশু বলে আর কেউ কেউ না টিটকিরি। টিভি খুললেই দেখবে কেমন করছি দাদাগিরি। হাতিমি বকচ্ছপ হাঁসজারুবি ছাগল, সুকুমার রায় সব গড়েছেন অবিকল। কবির কল্পনাকে সম্মান দিয়ে বলি, অভিনব সৃষ্টি এ যুগের ক্লোন্ড ডলি। হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদি। সবাই মিলে হা হো হো হরেক হাসির পাল্লাদি। স্বাস্থ্য ভালো রাখতে গেলে হাসির সাথেই করুণ ভাব। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে তুলুন গড়ে লাফিং ক্লাব। বাহ বাহ, বাহ বাহ, চমৎকার। অপূর্ব অপূর্ব Beautiful. অপূর্ব। 125 বছর আচ্ছা, আমাদের মধ্যে উদয় শঙ্কর বাবু এসেছেন। হ্যাঁ উদয় শঙ্কর আহ, বাগ। উনি 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 এসেছেন, আমি নমস্কার, ওনাকে নমস্কার। আমরা অ্যাড করে দিয়েছি। উদয় বাবু শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা, শুনতে পাচ্ছি। এই খেলা চলছে তো মাঠে আমাদের। হ্যাঁ বুঝতে আমি পেরেছি, ওর মানে মধ্যেই আছি। ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ একটা সাউন্ড আসছে। হ্যাঁ 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 আপনি তার মধ্যে থেকেও যে আমাদের সময় দিয়েছেন, এটা আমাদের কাছে একটা খুবই ধন্যবাদ আপনাকে। সৌভিক বাবু আমাদের গ্রুপ অ্যাডমিন, সৌভিক মুখার্জি, তিনিও লিখছেন কাকাকে মিস করছি। আমি সৌভিক দাকেও হ্যাঁ লিংক ওইটা আমি একটু পাঠিয়েছি। বলি, তো ব্যাপারটা হচ্ছে সৌভিক যে দাও যদি তুমি সুযোগ পাও, সুবিধে হয়, তাহলে তুমিও জয়েন করতে পারো। আমি তোমাকেও লিংকটা কিন্তু শেয়ার করেছি। যদি আচ্ছা তুমিও আচ্ছা, জয়েন হ্যাঁ করো, এটা হলে খুব ভালো হয়। আমাদের এই আড্ডায় ভালো হয়। আমি উদয়ন বাবুকে বলবো, আহ, আহ, উদয় ভবানী হচ্ছে বাবু। আমাদের বালিটিকুড়ি নবীন ক্রীড়া সংসদের সঙ্গে যুক্ত, এবং ও ভবানীবাবুকে অনেক কাছ থেকে দেখেছে। ওদের হ্যাঁ, একটা পত্রিকা ছিল তোমার নবীন আলো বলে, সেটা এখনো চলে। নবীন আলো। উনি আজীবন ওই পত্রিকার সভাপতি ছিলেন, এবং উদয় খুব কাছ থেকে দেখেছে। আমি উদয়কে রিকোয়েস্ট করবো যে ভবানীবাবু হ্যাঁ, সম্পর্কে একটা অভিজ্ঞতা সেটা একটু বলতে। তো বহুবার গেছে হ্যাঁ, বাড়ির খুব কাছাকাছি থেকে। হ্যাঁ হ্যাঁ বলো উদয়। ভবানীদার সঙ্গে আমার প্রায় 22-24 বছর আলাপ। হুম তারপরে এইখানে ক্লাবে তো উনি সভাপতি, নবীন আলো পত্রিকার, আমাদের হুম, নবীন ক্রীড়া সংসদের মুখপত্র নবীন আলো পত্রিকা। হুম, তা এটা দেয়াল পত্রিকা হিসাবে শুরু হয়। তা ওনার সঙ্গে ওনাকে আলোচনা করে এটা হতো, এবং ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুলে গিয়ে বাচ্চাদের, ছেলে মেয়েদের একটু ওয়ার্কশপ করানোর জন্য। তাদেরকে আমাদের এই যে প্রত্যেক মাসে আমাদের ইংরেজি মাসের শেষ রবিবার এখানে সাহিত্যের আসর বসে। তা উনি আসতেন, প্রত্যেক মাসেই আসতেন, এবং অন্যান্য আরো অনুষ্ঠানে উনি তো থাকতেনই। তারপরে এই দীর্ঘ 2-4 বছর যেটা ওনার পা, যে একটা আমাদের দুঃখজনক ব্যাপার, যে বাদ হওয়ার পর উনি আসতে পারেননি, তবুও 1 বছর এসেছিলেন এই অবস্থায়, কিন্তু তারপরে আর আসতে পারেননি, তবে অসুস্থ হয়ে গেলেন একটু। তা আমি কাছ থেকে অনেকবার দেখেছি, অনেকবার গেছি বাড়িতে। আমি ইদানিং যেতাম, আমাদের যে বিশেষ সংখ্যা হতো, যেমন এই লাস্ট উনি লিখে গেলেন যে মাইকেল মধুসূদনের ওপর সংখ্যা। মাইকেল মধুসূদনের ওপর যে আমাদের বার্ষিক সংখ্যা হয়, যেটা হচ্ছে রক্তদান উৎসবে যেটা আমাদের প্রকাশিত হয়, ওটা
তা উনি লাস্ট এই লেখা দিয়ে গেছেন। তা এটা আমাদের একটা এটা তো ভাবতে পারিনি যে উনি এরকম হঠাৎ চলে যাবেন। এটা আমাদের কাছে দুঃখজনক ব্যাপার। তা আমি ওনার আমি যেটা হয়েছিল বলো। হুম। যে নবীন আলো পত্রিকার তরফ থেকে উনি 2013 সালে উনি যে উপেন্দ্র কিশোর পুরস্কার পেয়েছিলেন আমাদের রাজ্য সরকারের, যেটা শিশু কিশোর একাডেমি থেকে। সেই শিশু কিশোর একাডেমির যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারটা পাওয়ার উপলক্ষে আমাদের এই ক্লাবে ওনাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা সেই সংবর্ধনা সেটা ওনাকে না জানিয়ে একটি আমরা ওনার উপরে সংখ্যা করেছিলাম বাহ নবীন আলো পত্রিকার তরফ থেকে, বিশেষ সংখ্যা। সেই সংখ্যাটি দায়িত্ব পড়েছিল আমার ওপরে। সেই সংখ্যাটি ওনাকে না জানিয়ে, তা ওনার যত গ্রাম বাংলায় যত কবি সাহিত্যিক আছেন ওনার পরিচিত, তা অমল ত্রিবেদী আমাকে সাহায্য করেছিলেন। ওনার প্রিয় বন্ধু কবি অমল ত্রিবেদী, উনি অনেক বছরই গত হয়েছেন। তা ওনার কাছে আমি বলি, তা উনি আমাকে কিছু নাম্বার দেন ওনার চেনাশোনা যত ছিল কবি। তা ফোন নাম্বার ওখান থেকে পেয়েছিলাম। আর কিছু অংশুমান চক্রবর্তী কবি, ওর কাছ থেকেও কিছু নাম্বার পেয়েছিলাম আমি, তা কবিদের। তখন আমি রাজ্য জুড়ে, তখন তো হোয়াটসঅ্যাপ এইসব ছিল না, তার সময়ও বেশি ছিল না যে পোস্ট করে কেউ পাঠাবে লেখা। তা সেই সংখ্যাটা, তা আমি ফোনে প্রায় রাত 11টা 12টা এবং ভোরবেলা 5টা থেকে সবার লেখা আমি টুকেছিলাম। ফোনেতে ফোন করতাম, বলতেন আর টুকতাম। পুরো গোটা রাজ্য জুড়েই প্রায় হয়েছে, এবং বাংলাদেশ থেকেও 2-4টে লেখা পেয়েছিলাম। তা এইরকম বইটা পাওয়ার পর উনি যখন হাতে পেয়েছেন উনি খুব আপ্লুত ছিলেন। তা তুমি আছো বলে আমরা এই সংখ্যাটি করেছিলাম, তুমি আছো বলে নাম দেওয়া হয়েছিল। এই সংখ্যাটা ওনাকে সংবর্ধনা দিয়েছিল, খুব আনন্দিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানটি খুব আমাদের প্রাণোজ্জ্বল একটি অনুষ্ঠান হয়েছিল। এটা আমাদের কাছে স্মৃতি। আর কি বলবো, ওনাকে হারালাম। আমাদের হাওড়া জেলার উল্লেখযোগ্য কবি ছিলেন, আমাদের গর্বের ছিলেন, আমাদের ক্লাবের প্রায় প্রিয়জন। আর আমি আপনজন বলে একটি ছোট্ট লেখা ওই পত্রিকাটা আছে আমার লেখা। আচ্ছা আমি তো রেডি হয়ে আসিনি, আমার এই মুহূর্তে অনেক বছর আগে লিখেছিলাম, এই লেখাটি মনে নেই। কোনো মজার ঘটনা তোমার স্মৃতিতে আছে? মজার কোনো ঘটনা? হ্যাঁ, মজার ঘটনা বলতে, যেটা এই মজা বলতে এইটাই লুকিয়ে করা হয়েছিল। তাই এটা হঠাৎ যখন উনি করলেন, যখন বলল এইটাই যে আমার এদেরকে দিয়ে লিখেছে উদয়, হ্যাঁ, উনি এটা আপ্লুত হয়ে গেছেন যে এটা একটা মজা, এটা লুকিয়ে করা হয়েছিল, ওনাকে না জানিয়ে সংখ্যাটা করা হয়। না, আমার কিন্তু মনে আছে একটা অদ্ভুত ঘটনা, আমার মানে স্মৃতিতে ধরা আছে একটা আশ্চর্য ব্যাপার। সেটা হচ্ছে ওই সাহিত্য সভায় যখন আমরা যেতাম, উনি আমাকে নিয়ে মাঝখানে বেরিয়ে আসতেন না। মানে সাহিত্য সভা চলছে, মাঝখানে উনি বললেন চল, আমাদের দাদা বলতেন তো, চলুন একটু ঘুরে আসি। কোথায় যাবেন? না নিচে একটু চা খেয়ে আসি। তো নিচে দুজনে গেলাম। আমি বললাম আপনার সুগার আছে, আপনার তো চলবে না। বললো ওই জন্যই তো যাবো, ওখানে এরা দুধ চা করবে এবং ওইটা মিষ্টি চা, ওইটা খেতে যাবো। তাই বললাম দেখুন, ও উদয়কে বললে উদয় এক্ষুনি ব্যবস্থা করে দেবে, আপনাকে লেবু কি বলে চিনি ছাড়া চা ওরা আপনার জন্য বানিয়ে রাখবে, ওর কোনো চিন্তা নেই আপনার, ওরা তো করবে এটা। বললো না না, সেটা করলে তো হবে না, ও তো করে দেবে জানি আমি, কিন্তু ওটা আমি খাবো না। আমি আর আপনি চলুন দুজনে মিলে গোপনেই এরা যে দুধ চারা করে ওইটাই খাবো। তো সে এখন একটা অত বড় বয়স্ক মানুষকে তো নিষেধ করা যায় না, কি করা যায়, দুজনে ওই একটুখানি খেতাম। সেটা উদয়কে বলা হয়নি, তবে একটু মিষ্টি খেতে ভালোবাসতেন। ওনার জন্য তো অবশ্যই লাল চা ব্যবস্থা করা হতো বা চিনি ছাড়া চা বললেই করে দেওয়া হতো, সেটা ক্লাবই করে দিত, ক্লাবই ব্যবস্থা করতো। হ্যাঁ, সে তো হতোই। তবে উনি একটু মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, এটাই মিষ্টি আমি বলে একদিন বলেছিলাম যে ভবানীদা আপনার তো সুগার, আপনি মিষ্টি খাবেন কেন? ওই যে না না, ও একটা খেয়ে নিই না। তাই এইটা উনি করতেন, মিষ্টিটা উনি
একটা হলো খেতে না আর কি, বলছে ও সুগার, ও থাক একটা খাই। হ্যাঁ, ওনার একদিন বৌদি পাশে বসেছিলেন, বৌদি বলছে না 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 তুমি খাবে না, বলছে ও একটা খাই করে। শেষ দিকে এটা আমি দেখেছিলাম, বলে খেয়েছিলেন একটা, জোর জবরদস্তি খেয়েছিলেন। খুব সাদামাটা লোক একদম। হ্যাঁ, সাদামাটা ছিলেন। আমি যখনই ডেকেছি, মানে বাসে করে গেছেন, কোথায় যেতে হবে বললে উনি যেতেন। আমার কোনার ওইদিকে গেছেন কয়েকটা অনুষ্ঠানে, আমি নিয়ে গেছিলাম, তো ওনাকে বলতে কোথায় বলে, উনি যে বলতেন কোথায় বলো ঠিকানাটা, আমি চলে যাচ্ছি, উনি বাসে করে গিয়েছিলেন। হ্যাঁ, বাসে করে চলে যেতে, এটা আমাদের বড় পাওনা একটা। হ্যাঁ, শেষের দিকে গাড়ি ছাড়া যেতেন না, কিন্তু প্রথম দিকে যখন সুস্থ ছিলেন বাসে করে চলে হ্যাঁ, শেষের দিকে ওটা হতো, কিন্তু প্রথম দিকে আমি অনেক বছর আগে, আমার সঙ্গে তো অনেক বছর আলাপ হয়েছিল, তখন প্রথম আমি কয়েকটা জায়গায় নিয়ে এসেছিলাম, তখন বলেছিলাম, উনি এসেছিলেন। আমাদের একটা মোহর বলে সংস্থা হয়েছিল, তাতে ডেকেছিলাম, আমাদের কোনায় অনুষ্ঠান হয়েছিল, তা উনি এসেছিলেন, বাসে করেই চলে এসেছিলেন। আমাকে বললেন তুমি কোথায় নামবো বলে দাও, তা বলতে উনি এসেছিলেন। খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। তুমি এই আজকে মানে স্পোর্টস চলছে, তার মধ্যে থেকে আমাদের সময় দিতে পারে, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। ছড়াটা একটা পড়লে খুব ভালো, আমার কাছেও এক্ষুনি হাতের কাছে আমি বইটা পাচ্ছি না, কিন্তু আমি তো রেডি নেই। আমি ওনাকে নিয়ে লেখা, আমার 3-4টে লেখা ছিল। হ্যাঁ, 3-4টে লেখা লিখেছি আমি সংখ্যায়। একটা তো মেদিনীপুরে একটা সংখ্যায় হয়েছে, আবার একটা এই সংখ্যায় দিলাম রিসেন্ট, যেটা ত্রিপুরায়। ওই যে সংখ্যাটা আপনি করেছেন, ওই সংখ্যাটাই কি সবাই মানে কবিতায় লিখেছেন নাকি ওনার সম্পর্কে স্মৃতিচারণা করেছেন? না, স্মৃতিচার গদ্যও ছিল, গদ্য আমি নিয়ে এসেছিলাম কিছু জনের হাতে গিয়ে। হ্যাঁ, ওনার বন্ধু তো রূপক চট্টরাজ, হ্যাঁ, খুবই তো কাছের জন ছিলেন, তা রূপক দাও লিখেছেন, রূপকদার কাছ থেকে আমি গিয়ে নিয়ে এসেছিলাম ওই লেখাটা। তখন ওই ছুটোছুটি ভবানী বাবুর ওপর করা সংখ্যা, মানে প্রথম সংখ্যা এটা আমাদের জানা, মানে নবীন আলো তরফ থেকে হয়েছিল 2013 সালে। কোন পত্রিকা না, সায়ন ফজলি বলে একটা সংস্থা আছে মালদার, ফজলি, ওরা কিন্তু ভবানীবাবুকে নিয়ে একটা আলাদা স্পেশাল ইস্যু করেছিল, যথেষ্ট মোটা সংখ্যা এবং খুব ভালো সংখ্যা। সেটা আমার কাছে আছে, আমি এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু ওটাও খুব ভালো দামি সংখ্যা, মানে ওই যেটা উদয় বলছে ওরকমই খুব ভালো একটা মূল্যবান সংস্থা, ফজলি বলে একটা সংস্থা মালদা থেকে। ফজলি পত্রিকা খুব বড় করেছিল, হ্যাঁ ফজলি পত্রিকা করেছিল ওটা, তখন তো ভবানীদা নিয়ে যাওয়া হয়েছিল, ওরা নিয়ে গেছিল, এটা আমার মেমোরিতে আছে, ওটা আছে, আমাকে গিফট করেছিলেন, আমি এক্ষুনি। হ্যাঁ, আমার কাছেও আছে ওই সংখ্যাটা, আমিও লিখেছি ওতে। হ্যাঁ, ওটা উনি নির্মলেন্দু শাখারু, কবি নির্মলেন্দু শাখারু, উনি তো আজকে স্মরণ সভা হলো ভবানীদার বাড়ির তরফ থেকে, যেটা আমাদের কদমতলায় অশোক ভবনে। তা আমি গিয়েছিলাম একবার, তার নির্মলেন্দু শাখারু ছিলেন, উনি তো কেঁদেই ফেললেন। হ্যাঁ, তারপরে অনেকজনই ছিলেন, অজয় কৃষ্ণ ব্রহ্মচারী কবি কলকাতা থেকে এসেছিলেন। নির্মলেন্দু শাখারু তো কলকাতায় থাকেন এখন, উনি তো এখানে কোন কলেজের প্রফেসর, আর উনি তো মালদা জেলার। আরো বই করেছে আমি জানি, এটা মানে আরো অনেক সংস্থা আর এই সংখ্যাটি খুব ভালো করেছেন, যত্ন করে নির্মলেন্দু দা ওইটা সংখ্যাটা খুব ভালো করেছেন, আমি জানি, আমি লিখেছিলাম। হ্যাঁ, উনি অপূর্ব দত্তের উপরেও একটা ভালো সংখ্যা করেছেন। হ্যাঁ, নির্মলেন্দু দা উনি খুব যত্ন করেই কাজ করেন। অনেক সংখ্যা কিন্তু বেরিয়েছে প্রচুর, আর এত অজস্র পুরস্কার পেয়েছেন। আর পারভিন বলে একজন করেছেন, মনে হয় আয়না পত্রিকা না কি পত্রিকা, পারভিন বানু, উনি এসেছিলেন মৃত্যুতে, মহিলা, ও মেদিনীপুরে থাকেন, উনিও প্রফেসর। হ্যাঁ, উনিও একটি সংখ্যা করেছেন, ওই সংখ্যা আমাদের এখানেরও কিছু জন লিখেছেন। আমাদের অশোক অধিকারী আছেন এখানে, উনি লিখেছেন, আমিও লিখেছি। অনেক সংখ্যা হয়েছে আসলে, এত বেশি পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, চতুর্দিকে অনেক বছর ধরেই অনেকবার হয়েছে, অনেক বছর ধরেই অনেকবারই হয়েছে, খবর রাখি না ঠিকই, কিন্তু আর এখন তো হবেই, স্পেশালি সংখ্যা নিয়ে অনেক হয়েছে, প্রচুর হয়েছে। ভবানীদার উপর অনেকবারই হয়েছে, অনেক বছর ধরেই অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, আমার লেখা, আমি প্রথম যখন আলাপ হয়, প্রথম কয়েক বছর আলাপের পরই একটি ওনার সংখ্যা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন উদয় একটা লেখা দাও, আমার উপরে একটা হচ্ছে সংখ্যা, এক জায়গায় পাঠিয়ে দাও বলে আমাকে বলেছিলেন। তখন সবে কয়েক বছর আলাপ হয়েছে আর কি।
তখন লিখেছিলাম। খুব ভালো লাগলো দাদা, তা আমি খুব ভালো। এবারে আপনি ব্যস্ততার আমি মধ্যে এবারে সময় ছুটি দিয়ে নেব, আসলে খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এবারে খুব ছুটি ভালো। নেব। হ্যাঁ 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 নিশ্চয়ই ঠিক নিশ্চয়ই আছে ঠিক আছে, আমি ধন্যবাদ একটু আপনাকে, ছুটি নিয়ে অসংখ্য একটু ধন্যবাদ। খেলাধুলো অসংখ্য হচ্ছে, ধন্যবাদ। একটু যদিও কিছু মনে ঠিক ঠিক করবেন না, ঠিক না একটু না না সবার ঠিক কাছে আছে ক্ষমা চাইছি। ঠিক আছে ঠিক ঠিক আছে। হ্যাঁ, আছে, আমি খুব ক্ষমা ভালো। প্রার্থী, বেশিক্ষণ থাকতে পারছি না, না না খুব ভালো কারণ এই হয়েছে। যে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে খালি আমি সুকান্ত দা অনেক করে বলেছেন। হ্যাঁ, সুকান্ত হ্যাঁ বাবু আমাকে খুব ভালোবাসেন। সুকান্ত বাবু হাওড়ার আমাদের গর্ব, উনিও হাওড়ার একজন ভালো গবেষক হাওড়া জেলার। হ্যাঁ, ডাক্তার সুকান্ত মুখার্জি, ওনাকেও আমরা পাই। হ্যাঁ, তার প্রণবদাও আছেন, আমাদের তো নবীন আলো পত্রিকার সব একনিষ্ঠ সদস্য। হুম হ্যাঁ, ওনারা প্রত্যেক মাসেই সাহিত্য সভা আসেন, আর আপনারাও পারলে আসবেন, আরো যারা হ্যাঁ আছেন। নিশ্চয়ই। হুম আমি সবাইকেই বলছি, আমাদের প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের, তারপরে বিশেষভাবে তো হবে, আশা করি হবে, ভবানী দাকে নিয়ে তো হুম অনুষ্ঠান হুম হবে মনে শিওর। হয়। দেখি হুম আমাদের ক্লাবের সেক্রেটারি কি বলেন। হুম হ্যাঁ, নিশ্চয়ই। তা আলোচনা চলছে। এই আজকে এখন খেলাটা চলছে বলে, খেলা নিয়ে হচ্ছে বলে, এটা হুম পরবর্তীকালে দেখা যাক কি হয়। নিশ্চয়ই ওনারা হবে। যা ডিসিশন নেবেন সেটা দেখা যাক, কথাবার্তা হয়ে যদি হয় ভালো। সবাইকেই আমি জানাবো, একটু আসবেন। আর এই নিশ্চয়ই মাসের শেষ রবিবার যদি পারেন আসুন না, ঠিক আছে, চেষ্টা নিশ্চয়ই করবো আমাদের নিশ্চয়ই। বালিচুকুরি নবীন ক্রীড়া সংসদে। আমরা হুম তো প্রত্যেক মাসেই সাহিত্য সভা করি, আর হ্যাঁ নবীন হ্যাঁ আলো পত্রিকাটা একটু এগিয়ে নিয়ে যেতে চাই। ভবানী দত্ত সভাপতি ছিলেন। হুম হ্যাঁ, দেখা যাক কি করা যায়। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ নমস্কার, আপনাকে, এবং যারা যারা অনেক শুনছেন ধন্যবাদ। তাদেরকেও আমার হ্যাঁ নমস্কার, অভিনন্দন। অনেক ঠিক আছে, এসো এসো। থ্যাংক আমি ইউ। তাহলে আসছি। হ্যাঁ আচ্ছা, সায়ন, আমরা একটু জহরের কাছে আবার চলে যাই। জহর, আমরা মনে করব ওই সৌভিকের কাকা আমাদের সন্দেশ পত্রিকার সহ সম্পাদক ছিলেন। সৌভিক আমাদের সঙ্গে জয়েন করেছে কিনা আমি জানি না। তোমার মনে পড়ে যে আমরা গিয়েছিলাম, ওনার নাম ছিল প্রণব মুখোপাধ্যায়। আমি জহরকে নিয়ে গেছিলাম, সৌভিকের আপন কাকা, নিজের কাকা। উনি দীর্ঘদিন সন্দেশের সহ সম্পাদক ছিলেন এবং ভবানীবাবুর হচ্ছে সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। ভবানী বাবু সন্দেশের সহ সম্পাদনার কাজ করেছেন মনে হয় হ্যাঁ কোনো একটা। অবশ্যই হ্যাঁ করেছেন, হ্যাঁ অনেকদিন করেছেন। তো ওই আমাদের সৌভিকের কাকার কাছে আমি শুনেছি, আমি দেখেছি আর কি, যে ওই সত্যজিৎ রায়ের নিজস্ব জহরও দেখেছি, জহরকে নিয়ে গেছিলাম আমরা। তো আমরা দেখেছি সত্যজিৎ রায়ের নিজের কারেকশন করা মানে কপি আর কি, তোমার প্রুফ কপি লেখার গায়ে উনি কারেকশন করেছেন। তো এমন মানে নিখুঁত কারেকশন দেখো, কাটাকুটি কোথাও নেই। উনি একটা তো লেখা লিখেছেন আর কি, আমার যেটা মনে পড়ছে, একটা জায়গায় উনি লিখেছেন একটা সাপের হাসি। তো ওইখানে সত্যজিৎ রায় একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখেছেন, সাপ কি হাসতে পারে? মানে ছোটদের কাছে বিজ্ঞানসম্মত লেখা পৌঁছে দেওয়ার জন্য সত্যজিৎ রায় কতখানি পড়াশোনা এবং কত জ্ঞান, এটা থেকে ঠিক বোঝা যায়। উনি কাটেননি কিন্তু, মানে জানতে চেয়েছেন যে এটা কি সাইন্টিফিক্যালি প্রুফ, মানে কোনো প্রুফ আছে যে হাসতে পারে কিনা। কারণ উনি চাইছেন যে ছোটদেরকে কোনো ভুল জিনিস যেন না শেখানো হয়। সেটা প্রণবদা আমাদের বলেছিলেন এবং দেখিয়েছিলেন। যে ওই মনে পড়ে তোমার, জহর নিশ্চয়ই তোমার মনে আছে, যে ওই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লেখা আছে সাপ কি হাসতে পারে, এরকম। তা ওইখান থেকে উনি সতর্ক হয়ে গেছিলেন যে হ্যাঁ সত্যি লেখার আগে সাবধানতা অবলম্বন করতে হবে, মানে সাইন্টিফিক যে ট্রুথ সেটা কিন্তু জেনে তারপর লিখতে হবে। এইটা সত্যজিৎ রায়ের বক্তব্য ছিল। কাটেননি কিন্তু, লেখাটা কেটে দেননি বা উড়িয়ে দেননি এরকম, ওই জিজ্ঞাসা মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে লিখেছেন। এইখানে প্রণবদা অনেক গল্প করতেন সত্যজিৎ রায় সম্পর্কে, প্রচুর তো কথা ওনার জানা ছিল। খুবই কাছের মানুষ ছিলেন, তো খুব কাছাকাছি যেতেন। বিশেষ করে সন্দেশের লেখা নিয়ে আর কি বেশি আলোচনা হতো। তখন ভবানীবাবুর সঙ্গে আমাদের অতটা হৃদ্যতা গড়ে ওঠে। কিন্তু ওই সত্যজিৎ রায়ের সঙ্গে সন্দেশ পত্রিকার সঙ্গে প্রণববাবুর যে সম্পর্ক, প্রণববাবু নিজেও একজন খুব ভালো এই গল্প লিখিয়েছিলেন এবং ছোটদের জন্য খুব সুন্দর পুটির পাঁচালী বলে একটা খুব ভালো বই করেছিলেন। খুব চলতো বইটা, এখনো পর্যন্ত খুব পপুলার বই। পুটির পাঁচালী, পথের পাঁচালী যেমন আছে ওই রকম পুটির পাঁচালী ওনার বিখ্যাত বই একটা। তারপরেও আরো অনেক লেখা লিখেছেন, সন্দেশে প্রচুর লেখা লিখেছেন। তাছাড়া উনি বড়দের জন্য অনেক লেখা লিখেছেন। সৌভিকের আপন কাকা এবং ওই বাড়িতেই থাকেন একসঙ্গে। উনি মারা গেছেন আমাদের এই গত বছরের আগের বছর সম্ভবত উনি মারা গেছেন। উনি তাই সৌভিক দা সেই জন্য এই কমেন্টটা করেছে, কাকাকে মিস করছি। হ্যাঁ উনি ও লিখেছে সৌভিক, হ্যাঁ কাকাকে মিস করছে। আমরা ওই গণেশ প্রদর্শনীতে করেছিলাম, তা তখন তো ভবানীবাবুর সাথে মানে বেশ প্রায় দেখা সাক্ষাৎ এরকম এটা হতো। সুজয়, আমি যেতাম, কান্তদার সঙ্গে যেতাম। তা তখনই সুকান্ত দা আমাদের বললেন যে ভবানীবাবুর 50 বছর হচ্ছে, আমরা তাহলে একটা সম্বর্ধনার ব্যবস্থা করি।
হুম তা কিভাবে করা হবে তখন আমি ওই করে সেই পোস্টারটা কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে ছিল, মানে আর্ট পেপারে লিখেছিলাম কবি ও কবিতা, সেই কবিতা একটাই, তাতে এরকম ভাবে লেখা হয়েছিল। তা গণেশ প্রদর্শনীর সময় আমাদের সঙ্গে একজন এলেন, অনুপ দা একজনকে পেলাম, তিনি বাড়িতে ফার্নিচার বানিয়ে টেরাকোটার কাজ করেন। তিনি একটা আচ্ছা। অপূর্ব দুর্গা মূর্তি করে দিয়েছিলেন। হুম যে সম্বর্ধনার যে মানপত্রটা করা হবে সেটার জন্য কান্তদা লিখে করেছিলেন, আমি কবিতা লিখেছিলাম। সে এখন আর খুঁজতে হবে, পাওয়া যাবে হয়তো। আর প্রদীপ দা যিনি ছিলেন, প্রদীপ দার টাইটেল কি মনে পড়ছে না আমার এখন। প্রদীপ দা খুব ভালো ক্রাফট করেন। প্রদীপ দা নারায়ণ সান্যালের ওই বই সঙ্গে ওই অরিগামির বইটা আর একটু প্রদীপ বাড়িয়েছে। দত্ত হ্যাঁ, প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত দা খুব আগ্রহ নিয়ে তখন ওনার কাছে একটা সংখ্যা দেখেছিলাম যে ভবানীবাবুকে নিয়ে প্রচুর কিছু লেখা টেখা, উনি ওখান থেকে তখন জেরক্স করে নিয়ে এসেছিলাম আমি, যে এইসব মানপত্র এতে তৈরি করবো বলে, 2003-এর কথা বলছি। হুম এবার যেদিন অনুষ্ঠান হবে আমরা সব রেডি, কান্তদা বললেন আমি নিয়ে আসবো, ওনারা সেদিনকে এত বৃষ্টি হলো যে হ্যাঁ। আমাদের পুরো একদম জল জমা বিখ্যাত জায়গা, পুরো প্রচন্ড জল জমে গেল। উনি তো, ওনাকে নিয়ে আসা গেল না। আমরা সেই অনুষ্ঠানটা করলাম দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোয় আমাদের যে নতুন পল্লীর যে দুর্গাপুজো কমিটি, তাদের বললাম যে আমরা ষষ্ঠীর দিনে ওনাকে সম্বর্ধনা দিতে চাই, তার জীবনে 50 বছর, এত বড় কবি আমাদের এখানে আছেন বলে সেই অনুষ্ঠানটা আমরা নিয়ে কয়েকজন মিলে ওনার গুণমুগ্ধ তারা করেছিলাম। সেটা পরবর্তীকালে আমাদেরই অনুষ্ঠান হলো, কিন্তু আমরা দুর্গাপূজার মণ্ডপ থেকে, এবং কি সুন্দর দুর্গা ঠাকুরের ওই যে মূর্তিটা বানিয়েছিলেন সেটা আমরা দুর্গাপূজার বেশ কিছু আগে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটা ওই দুর্গাপুজোর সময় ওনাকে দেয়া হলো। একটা বোর্ডের ওপর খুব সুন্দর করে তিনি টেরাকোটার মূর্তি বানিয়ে দিয়েছিলেন। তা সেই দুর্গাপুজোর প্রসঙ্গে চলে আসছে, তার কারণ হচ্ছে আমাদের জেলার খবর সমীক্ষার শারদীয় সংখ্যায় উনি মানে প্রথমে বলতেন যে না অনেকবার লেখা হয়েছে এ করতেন, পরে কিন্তু নিজেই বলতেন লেখা হয়ে গেছে নিয়ে যান, বা আমাদের আবদার রাখতেন। তা সেইখানে একটা কবিতা সুকান্তদা আমাকে বলেছিলেন যে সেই কবিতাটা বার করে রাখতে, যে আমরা তো এখন ডিএ নিয়ে নানা রকমের আন্দোলন এইসব দেখছি, তা উনি সেইটা কবিতার মধ্যে রেখেছিলেন। তা কান্তদা বলেছিলেন যে ওই কবিতাটা বার করে রাখতে, যে আমি তারপর আবার সন্ধ্যেবেলায় খুঁজতে লাগলাম, খুঁজে বার করতে পেরেছি। আমার মনে হয় যে ওই কবিতাটা একবার একটু শোনাক সবাইকে, যদিও এটা আমাদের ছোটদের কথায় ছোটদের জন্যই লিখেছিলেন। ছোটদের জন্য লেখাই তো। এসেছেন দুর্গা দেবী, ছোটদের ফুর্তি হেবি, সকলেই আনন্দেতে বিন্দাস উঠল মেতে। জয় মা দশভুজো, সার্থক তোমার পুজো, কুড়াকুর তাক কুড়াকুর, বাতাসে সুর সুমধুর। আর আছেন কার্তিকেয়, রূপে গুণে সবার শ্রেয়, তিনি দেব সেনাপতি, শরীরে শক্তি অতি, ময়ূরের পিঠে চড়ে সারা দিন ঘোরেন জোরে। জয় দাদা শক্তি পানি, তোমাকে গুরু মানি, পাশে কে সিদ্ধিদাতা, জগতের পরিত্রাতা, গজানন গণপতি, সকলের প্রিয় অতি, গণুদার বিশাল বুড়ি, তাতে দেয় কেশর সরি, তাতে কে মাখায় সিঁদুর, কে আবার বাহন ইঁদুর, তার দেবে লক্ষ্মী দেবী, তাকে নিয়ে ঝক্কি হেবি, কেন তার ঝাঁপটি খালি, ঝুলিতে তাপ্পি চালি, প্রতিবারই ঘাটতি বাজেট, সকলেরই তাই মাথা হেঁট, চিন্তায় পেঁচা পেঁচি, রোজ করে চেঁচামেচি। আর আছেন সরস্বতী, শিক্ষায় সরস্বতী, আমাদের কাণ্ড দেখে ছুটলেন সফর রেখে, শিক্ষায় খুনো খুনি, সকলেই দারুণ গুণী, কাঁদে দেবী শিল্পকলার, বেশি কিছু নেই কো বলার, রাগেতে কাঁপছে অসুর, বলে মাফ করো মা কসুর, এ খেলা থামবে কবে, আমাকেই মরতে হবে, আর কত খাবো খোঁচা, এখনই ছুটবো চোচা, সে কথা ভেবে নিয়ে বাড়িয়েই দাও মা দিয়ে। বাহ, দারুণ। কি চমৎকার, মানে ব্যাপারটাকে মিশিয়েছেন কিন্তু মানে হ্যাঁ, ইয়েতে সত্যি ভালো। যা হচ্ছে এটা কিন্তু তিনি সবসময় ছিলেন।
আর সব হ্যাঁ থেকে বড় কথা, এই যে কথাগুলো বাচ্চারা যেসব কথা বলে, বা একটু বাচ্চা বলতে আমি মাধ্যমিক লেভেলের বলছি, এই যে হেভি, হ্যাঁ দিনরাত, এইসব শব্দ হ্যাঁ কিন্তু তিনি জানতেন, মানে ছোটদের সঙ্গে মিশতেন তো। ছোটদের সঙ্গে না মিশলে কিন্তু ছোটদের কথা জানা যায় না। তা ঠিক এটা ঠিক তিনি করতেন, এবং সব বিষয়ে অ্যাওয়ার থাকতেন বলে কবিতাগুলো শুনলেই মনে হয় যেন এই সত্যি এক্ষুনিকার লেখা। এই যে এখনকার প্রাসঙ্গিক এইভাবে, সেটা ঘটনাক্রমেই হোক বা কথাতেই হোক বা যেভাবেই লেখা হোক। আর এই যে মেলানোটা, এই পুজোর সঙ্গে দশভুজো, এইগুলো কিন্তু মনে হয় না যে আরোপিত, একবারে হ্যাঁ ফ্লোয়ে চলে আসে, মানে একটা ফ্লোয়ে ওনার এই ছন্দগুলো এত সুন্দর চলে আসে। এই সেটাই খুব মজা লাগে, মানে ছন্দ মেলানোটা অনেকের মনে হয় যেন ছন্দ মেলানোটা খুব মনে হয় সহজ কাজ, কিন্তু করতে গেলে দেখা যায় যে কতটা পাণ্ডিত্য থাকলে শব্দ নিয়ে তবে এই ছন্দটা মেলানো যায়। প্রণবদাও ভালো বুঝবেন, কারণ কবিতা লিখতে গেলে যখন আমাদের ফরমাইশি লেখা নিজেদের এ থেকে বেরোয় না, লিখে দিতে হবে বলে লেখা, হ্যাঁ, তো তখনই বোঝা যায় যে চাইছি এটা করতে কিন্তু শব্দ পাচ্ছি না। তো উনি তবে এত সায়ন, আমি একটা কথা বলবো, জহরকেও বলবো, যে ওনার কবিতাগুলোর মধ্যে ভালো করে যদি পুরোটা ভালো করে পড়া যায়, তাহলে দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে উঠে আসে, কবিতা হোক ছড়া হোক যাই হোক। একটা হচ্ছে এই যে ক্লাস ডিফারেন্স, অর্থাৎ গরিব মানুষের জন্য উনি ভাবছেন, মানে গরিব এবং বড় লোক এরা সবাই সমান হোক, মানে গরিব মানুষ খেতে পাক। দুর্গাপুজোর যে ছড়া, প্রায় প্রত্যেকটা ছড়ার মধ্যেই এই আবেদনটা আছে যে মা তুমি এখানে এসছো, সবাইয়ের মা তুমি, সকলকে দেখো, অর্থাৎ কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন না খেতে পায় না যায়। এই যে একটা কাতর আবেদন, এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ছড়ার মধ্যে আছে। অর্থাৎ উনি এই এইটা যে তো আছে। সামাজিক অসাম্যটা, এটা মজা করেই ছড়ার মধ্যে মজা আছে, ভীষণই মজা। তার মধ্যে কিন্তু এই অসাম্যটাকে দূর করার একটা বার্তা প্রায় প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ কবিতার মধ্যে আমি লক্ষ্য করেছি, অন্তত আমার যা চোখে পড়েছে এই ধরনের একটা বার্তা কিন্তু উনি দিয়েছেন। আরেকটা আশ্চর্য ঘটনা, সেটা হচ্ছে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে, মানে সামাজিক যে দোষ ত্রুটিগুলো আছে, এই ধরো ডাস্টবিন নোংরা করা, মোবাইলে গেম খেলা, ইদানিং কালে, মানে সেগুলো সম্পর্কে উনি আধুনিক যুগে আধুনিক মনের আর কি মানুষ ছিলেন বলে আধুনিক করে ওর যে কুফলগুলো সেগুলোও কিন্তু তুলে ধরেছেন। এটা ভবানীবাবুর ছড়ার একটা মস্ত বড় গুণ আমার মনে হয়েছে আর কি, এটা যে উনি খুব আধুনিক মাপের সামাজিক মনে ছিলেন বলে সেইগুলো খুব তুলে ধরতেন খুব সুন্দর করে। কোথায় তার ত্রুটি, এই যে সামাজিক জাঙ্ক বিষয় জাঙ্ক ওনার ফুড নিয়ে ছড়া উনি প্রচুর একদম। লেখা লিখেছেন, মোবাইলের কুব্যবহার নিয়ে, কুফল নিয়ে লিখেছেন, মানে যথেষ্ট সচেতন ছিলেন এইসব ব্যাপারে। এবং উনি সেই একটুখানি প্রাচীনপন্থী ছিলেন বলে অনেকটা সাদামাটা ভাষাই ইউজ করতেন, কিন্তু তার ভেতর দিয়ে একটা বার্তা, যেন সামাজিক বার্তা কিন্তু পৌঁছতো মানুষের কাছে, যে এই এই যে এগুলো কুফলগুলো যাচ্ছে, যে সমাজে যে কুফল ছড়িয়ে পড়ছে, এটা সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। যেটা খুব ভালো উদাহরণ হচ্ছে এই বাংলাটা আসে না। এটা এত বেশি পপুলার হয়েছে একটাই কারণে, যে প্রায় প্রত্যেকেই এই ছড়াটা প্রায় জানে, এবং এটা যে হ্যাঁ একদম গ্রাউন্ড রিয়েলিটি, অর্থাৎ সত্যি কথা, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আর ভবানী বাবুর একটা জিনিস ছিল যে উনি প্রচুর নিজস্ব ছড়া প্রচুর মুখস্থ বলতে পারতেন। যে কোনো হ্যাঁ অনুষ্ঠানে গেলে গর্ব করে মানে হ্যাঁ, এটা কয়েকশো দেখলাম, ওই ছড়া মুখস্থ। পবিত্রদার ভিডিওটাও দেখলাম, নিজেই বলছেন হ্যাঁ হ্যাঁ একদম মুখস্থ করে। হ্যাঁ, কয়েকশো ছড়া বোধহয় গড় করে মুখস্থ বলে দেবে। এটা এটা খুব হ্যাঁ, বিরল। সেটা আমাদের খুব এখানে একটা বিরল। ঘটনা ঘটেছিল, শহরের মনে থাকবে। আচ্ছা, আর একটা জিনিস সায়ন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলোতে আমরা আপ্রাণ চেষ্টা করতাম যে একটু অন্য ধাঁচে কিছু করতে, মানে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কখনো যাইনি। জহরের সঙ্গে এইটা আমাদের বিরাট একটা মানে মনের মিল বলো যাই বলো, আমরা ট্র্যাডিশনাল ওয়েতে, মানে ট্র্যাডিশনাল ব্যাচ, ট্র্যাডিশনাল ফুলের বুকে এইসবগুলো না দিয়ে একটু অন্যভাবে ভাবতাম। এই জন্য আমার মনে আছে জহর একবার যখন আমাদের আলোচনা হচ্ছিল যে কি পুরস্কার দেওয়া যায়, তখন আমার কথা হলো যে ওই একজন অনুপম বাবু বলে একজন মাটির করেন আর কি, ওই তোমার কি বলবো মাটির কাজ করেন আর কি, তো ওনাকে দিয়ে একটা মাটির পেন স্ট্যান্ড আনানো হলো। তো সেইটা গিফট হিসেবে দেওয়া হবে। একটা অত বড় মানুষকে ওটা দেওয়া যাবে কিনা সেটা নিয়ে আমরা কিন্তু ভাবছি না, আমরা ভাবছি একটা নতুনত্ব কিছু করতে হবে, অর্থাৎ সাদামাটা জিনিস আমরা করবো না। যেরকম গৌতম বাবুকে আমরা একবার কাশফুল দিয়েছিলাম, সেটাতে উনি বিস্মিত, মানে খুব অবাক হয়ে গেছিলেন যে কাশফুল কেউ মানুষ দেয়। সাধারণত সব জায়গাতেই একটা ব্যাচ দেওয়া হয়, গোলাপ ফুলের স্টিক দেওয়া হয়, আর তোমার দেওয়া হয়, কিন্তু গৌতম বাবুকে আমরা দিলাম কাশফুলের তোড়া, একটা জহর হাতে বানানো কাগজে তৈরি করা একটা ব্যাগ দিয়েছিল, তার মধ্যে একটা সিডি কিনে আমরা দিয়েছিলাম, এরকম আর কি। ভবানী বাবুকে আমরা এরকম বিচিত্র কিছু উপহার দিয়েছিলাম, আমার মনে আছে, এখন মনে নেই সবটা, কিন্তু এইরকম বিচিত্র টাইপের উপহারই আমরা সবসময় দিয়েছি।
যতবারই আমাদের সঙ্গে টাচে উনি এসছেন বা আমাদের কিছু দিতে হয়েছে, আমার মনে আছে বেশ আমরা একটু মানে ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু ভেবে গিয়ে কাজটা করেছিলাম। তোমার মনে আছে নিশ্চয়ই জহর, যে আমরা হ্যাঁ, একটা হ্যাঁ। পেন স্ট্যান্ড দিয়েছিলাম ওনাকে, হ্যাঁ। সেটা কে বানিয়েছিলেন আপনার মনে পড়ছে না, মনে নেই। বানিয়ে হ্যাঁ, যাই হোক, সেরকম একটা কিছু পেয়েছে এবং তাতে খুব খুশি হয়েছিলেন উনি, ভীষণই খুশি হয়েছিলেন। যাই হোক, ভবনীয়র অসংখ্য স্মৃতি মানে বলে শেষ করা যাবে না। অনুষ্ঠান ক্রমশ বাড়ছে আস্তে আস্তে। তো আমরা ১ ঘন্টা ১৫ মিনিট সময় কাটিয়ে ফেলেছি। হ্যাঁ, অনেক সময় অতিক্রম হয়ে গেছে। মহুয়ার কাছ থেকে আমরা আর কিছু ছড়া শুনে নিই। তবে বলে শেষ- আমাদের একটা আমি সংখ্যা একে অনুরোধ করবো, মহাদিকে অনুরোধ করবো, শেষ করা যেন ওই বাংলাটা ঠিক আসে না, ওইটা দিয়ে শেষ হোক। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই। অনুষ্ঠানটা শেষ হোক, বাংলাটা ঠিক আসে না। আচ্ছা একটা শুনিয়ে নিচ্ছি আমি যে হ্যাঁ হ্যাঁ আমাদের তো বিষয়ের একটা থাকতো যে প্রতিবার শারদীয়ার হ্যাঁ, একটা করা হতো, এবং আমার মনে হয় যে এরকম বিষয় বললে কবিতা লেখাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ কঠিন বিষয় বেছে নিয়ে কবিতা লিখতে আমার তো মনে হয়। তা ওনাকে ওই যাই দেয়া হতো সেটা এমনই লিখতেন, মনে হতো যেন আগে থেকে লিখে রেখে দিয়েছেন আমাদের জন্য। হ্যাঁ, ঠিক। তারপর একবার শখ, মানে মানুষের যেরকম হবি, কত রকমের হবি থাকে, সেই হবি নিয়ে একটা সংখ্যা হয়েছিল, তাতেও তিনি একটা কবিতা লিখে দিয়েছিলেন। জেলার খবর সমীক্ষা হবি হবি জেলার ৩-৪ খবর বছর। হ্যাঁ, আজব শখের খবর। এই কবিতার মধ্যে, ওই কবিতার নামের মধ্যেও একটা ওই ব্যাপারটা আছে, আজব জবর শখের খবর। কামারহাটির গামার মামার শখ ছিল খুব জবর জামার, তাই তো মামা পরতো জামা দস্তা লোহা পিতল তামার। কামারহাটির রামার মামার শখ ছিল খুব সারে গামার, তাই তো মামা বাজিয়ে ধামা গাইতো খেয়াল ধ্রুপদ ধামার। মাদারহাটের রাধার দাদার শখ ছিল খুব বৃদ্ধ গাধার, সব ফেলে কাজ চলতো রেওয়াজ গাধার সাথেই গলা সাধার। আধার গাঁয়ের খাঁদার দাদার শখ ছিল খুব লঙ্কা আদার, সবাই মিলে লঙ্কা গিলে কম্পিটিশন চলতো কাঁদার। আজব আজব শখের খবর। অসাধারণ অসাধারণ লেখা। আজকে তাহলে যে কবিতাটার জন্যই উনি, মানে কবিতা প্রচুর, মানে এখন কেউ অন্য কিছু কবিতা না শুনে থাকুক, এই কবিতাটা অন্তত শুনেছে বা এটা নিয়ে চর্চা করে, এটা নিয়ে বেশি চর্চা হয়, তো সেই কবিতাটা দিয়ে আজকের অনুষ্ঠানে এ করা যাবে, সমাপ্তি সমাপ্তি ঘটে। পালন করবে। আমরা আমাদের তরফ থেকে এটা শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, ট্যানট্যানে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরু, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিতে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা দারুণ ভাষা,
বেঙ্গলে ডিসগাস্টিং, ডিসগাস্টিং, সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই বলেও দিছি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোয় দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেয়ার। মাইকেল হেরে বাংলা ফেরে, আবেগ উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। থ্যাংক ইউ, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ মহুয়াদিকে। যে কবিতায় ভবানী প্রসাদ আরো বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে গেছেন, সেই কবিতা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করার জন্য আমরা ভবানী বাবুকে সত্যি মানে স্মৃতিচারণার তো শেষ নেই, অনেক অসংখ্য স্মৃতি সবার কাছেই। আপনারা যারা সামনাসামনি দেখেছেন, আপনারা ভাগ্যবান, সেই মানুষটার সান্নিধ্য পেয়েছেন, তার সহজ সরল জীবন আপনারা দেখেছেন। আমরা অনেকেই যারা দূর থেকে তার কথা শুনেছি, কিন্তু তার সামনে কোনোদিন যেতে পারিনি। আমাদের একবার পরিকল্পনা হয়েছিল যাওয়ার, কিন্তু শরীর খারাপের জন্যই তার বাড়ি থেকে অ্যালাউ করেনি। প্রদীপ বাবু আমাদের এইদিকে থাকেন, প্রদীপ বাবুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ভবানী বাবুর ছিল, এবং প্রদীপ বাবু ভবানী বাবুর মতো করে ছড়া লেখার একটা চেষ্টা করছেন, এবং বহুদিন ধরে তিনিও লেখেন। এবং আমার তো মনে হয় ভবানী বাবুর পরে বাচ্চাদের জন্য ছড়া লেখার জন্য যে চেষ্টা বহু মানুষ করছেন, কিন্তু প্রদীপ বাবুর মধ্যে সেরকম একটা গুণ আছে, যেটা সুকান্ত বাবু কিছুটা জানেন। প্রদীপ রঞ্জন তিনি পরিবেশের ওপরে প্রচুর ছড়া লিখছেন। পরিবেশের যে বইগুলো আমাদের পাঠ্যপুস্তকে আছে, সেগুলো খুব কঠিন ভাবে সব রিপ্রেজেন্ট করা আছে, সেগুলোকে সহজ করে ছড়ার মাধ্যমে তিনি একটা বই বার করেছেন। এছাড়া পরিবেশের উপরে ওনার ছড়া আছে, এভাবে তিনিও ছড়া নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তো এরকম মানুষজন আমাদের মধ্যে আছে, আমাদের জেলায় আছেন, এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের। এবং আগামী দিনে ভবানী বাবুকে নিয়ে কাজ হবে, তার এই যে ছড়ার যে শৈলী, সেটা সুকুমার রায়ের ধাঁচ থেকে কতটা আলাদা, নিজস্ব সত্তা কতটা, সে নিয়ে গবেষণা হবে অবশ্যই। যারা গবেষকরা আছেন নিশ্চয়ই সে নিয়ে ভাববেন। আর আমাদের এই গ্রুপে যারা রয়েছেন, অসংখ্য মানুষজন রয়েছেন, প্রায় 33-34 হাজার মানুষজন এই গ্রুপে আছেন। আমি সবার কাছে আবেদন করব যে যদি সত্যি ভবানী বাবুকে নিয়ে কিছু একটা করা যায়, ভবানী বাবুর যে ছড়াগুলো জেলার বিভিন্ন প্রান্তের পত্র পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে যদি একটা জায়গায় করা যায়, সে নিয়ে যদি আমরা উদ্যোগ নিতে পারি, সেটা এই গ্রুপের মাধ্যমেই সম্ভব। যদি আপনারা যদি পোস্ট করেন বা যোগাযোগ করেন কোনোভাবে, আমরা আলাদা করেও একটা আবেদন করতেও পারি। সেই পোস্টের কমেন্টে যদি আপনারা আপনাদের যোগাযোগ দেন বা আগ্রহ প্রকাশ করেন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো যোগাযোগ করে সংগ্রহ করতে পারি, বা সে নিয়ে কিভাবে আমরা এগোতে পারি, কোনো সংকলন করা যায় কিনা বা কিছু করা যায় ভাবনা চিন্তা করতে পারি। তো সেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা চলবে। আর আমরা চেষ্টা করলাম খুব অল্প সময়ের মধ্যেই আমরা অনেকজন মানুষকেই, এই প্রথম এতজন মানুষ আমাদের এই লাইভ অনুষ্ঠানে এলেন, তাদের মতামত ব্যক্ত করলেন, স্মৃতিচারণা করলেন। সুকান্ত বাবুকে অসংখ্য ধন্যবাদ, তিনি এতজনকে জুড়তে পারলেন, আপনার মাধ্যমেই সম্ভব হলো। আমরা সন্দেশ পত্রিকার তরফ থেকে পেলাম একজনকে, এটাও একটা আমাদের কাছে বিরাট পাওয়া, যে সন্দেশ পত্রিকায় ভবানী প্রসাদ মজুমদার তার ছড়ার বিকাশ ঘটিয়েছিলেন। তো সব মিলিয়ে আমরা একটা চেষ্টা করলাম ওনাকে আমাদের মতো করে শ্রদ্ধা জানানোর।
আগামী দিনে আবার আমরা আমাদের মতো করে যে যার জায়গায় যে যার মতো করে আমরা শ্রদ্ধা জানাবো। বেঁচে থাকুক ভবানী প্রসাদ মজুমদার, শিশুদের মনে বেঁচে থাকুক, শৈশবে বেঁচে থাকুক, এবং অবশ্যই সাহিত্য জগতে, জেলায়, বাংলায় এবং বাংলার বাইরে যেখানে যেখানে বাঙালি আছে সব জায়গায় ভবানী প্রসাদ মজুমদার একটা আইকন হয়ে থাকুক ছড়ার, এই আশা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমরা আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আমরা আবার ফিরবো আমাদের এই অনুষ্ঠান নিয়ে, লাইভ ফেসবুক আড্ডার এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনায় নিরন্তর থাকবো। আপনারা সবাই পাশে থাকবেন, আর এই ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরো বেশি মানুষের কাছে আমাদের এই বার্তা, এই আবেদনটা পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।